ওকে ফাইন। শুরুতেই অনাকাঙ্ক্ষিত ভাবে লেট হওয়ার জন্য দুঃখিত আমি। আহ, আমি আমার মানে এই আপনার এই সময়টুকু খুব ব্যস্ত সময় যায়, তো এই ল্যাপটপটা আজকে আপনার বললামই, শুনতে পেয়েছেন যে ওই কলেজে যখন ক্লাস নেওয়ার পর কলেজ বন্ধ করার ইয়েতে আপনার হয়ে ওই ল্যাপটপটা বন্ধ করা ছাড়াই আমি ডালা মানে আপনার ঢাকনাটা লিডটা বন্ধ করে দিয়েছিলাম। তো এটা চার্জ জিরো হয়ে যায়, কারেন্ট ছিল না, কারেন্টের অবস্থা আপনারা জানেন, ইলেকট্রিসিটির অবস্থা। তো যাই হোক, আহ, আমি আপনাদের ক্লাস শুরু করতে বলতে আজকে তো আমরা আজকে ওরিয়েন্টেশন বা আলোচনায় আমরা বলবো। তো যদি রিসেন্টলি আপনারা একটা পরীক্ষা দেখেছেন। ওকে। এবার বিসিএস পরীক্ষা দিয়েছেন এরকম কয়জন আছেন এখানে? আছেন কেউ এরকম আছেন? স্যার আছি। আচ্ছা। পরীক্ষা কেমন দিয়েছেন? স্যার প্রথমবার তো একদম মানে কোনো প্রিপারেশন ছাড়াই গিয়েছিলাম আর কি। আমি একটু আপনাদেরকে আজকে সিলেবাসটা একটু দেখাই দিই, একটু কথা বলি। এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এই জন্য দুঃখিত। হ্যাঁ। আশা করি আর হবে না এরকম। আহ, প্রথমেই আমরা একটু কথা বলে নিই। আমার নামটা আপনাদের একটু হয়তো বলা দরকার, তাই না? আমার নাম তো জানেনই, খালিদ। শুনছেন নাম, বা নওশাদ ভাই বলছেন। এই হইলো পুরো ডিটেলস, আশা করি দেখতে পাচ্ছেন। মোহাম্মদ খালিদ হোসেন, আমার বিসিএস ব্যাচ 35। আমি শেরপুর গভর্নমেন্ট কলেজে আছি। আহ, এই হলো কথা। এই যে এইখানে আপনারা দেখেন একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কি অ্যানালাইসিস করতে পারবেন কেউ? Long way to go. চিন্তা করে বলবেন। ধাপে ধাপে যেতে হবে এরকম কিছু। এখানে হচ্ছে স্যার রাস্তাটা মানে খুব মসৃণ না বা সহজ না, কষ্টকর হবে যাওয়ার জন্য। বিষয়টা এমন। আর বুঝে বুঝে পা ফেলতে হবে, পড়ে গেলেই। বুঝে গেল। জি এই যে স্যার। এখন ঠিক কথা বলেছেন। জি স্যার। বুঝে বুঝে পা ফেলতে হবে, একটু খেয়াল করে দেখেন রাস্তার মানে আপনাকে একটা সমতল জায়গায় যাওয়ার জন্য একটা জন্য একটা মানে পায়ের নিচে একটা শক্ত জায়গা বা একটা অবস্থান পাওয়ার জন্য আপনাকে খুবই ইনব্যালেন্সড একটা পজিশনের ভিতর দিয়ে যেতে হবে বা যেতে হচ্ছে। বিশেষ পরীক্ষাটা এরকম। কালকে দেখেন, কালকের যে প্রশ্ন আপনারা দেখলেন বা যে পরীক্ষা দিয়েছেন,
প্রশ্ন দেখেন, প্রশ্নে আলোচনা থেকে আছে বিসিএস টা ঠিক এরকম। আপনার দেখেন এখানে আমরা যদি এখানে দেখতে পাই, এই যে আমার কার্সর যেখানে দেখতে পাচ্ছেন, এটা যদি আমাদের বিগিনিং হয়, পরেরটাই দেখেন সোজা রাস্তা না। দেখেন প্রত্যেকটা ছবিরই তো কিছু মিনিং থাকে। তো এটাকে আমি এইভাবে এক্সপ্লেন করতে পারি, অনেকজন অনেকভাবে এক্সপ্লেন করতে পারে। এবং যেহেতু এটা দেখাই যাচ্ছে যে পানির উপর রাস্তা, তার মানে আপনি ঠিকভাবেও জানেন না যে কোন কাঠটা বা কোন পথটা কতটুকু আপনাকে ভালো পথে নিয়ে যাবে বা অন্য দিকে নিয়ে যাবে। কালকের প্রশ্নটা দেখেন, গতকালকে একটা প্রশ্ন ছিল, ইনজুর্ড, হ্যাভিং ইনজুর্ড, এরকম একটা প্রশ্ন ছিল, তাই না? প্রশ্ন তো আশা করি সবাই দেখেছেন জি ভালো স্যার। করে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন বলি, যেহেতু আমি এখানে ঢুকে আছি, আমি একটু যদি বলি আপনারা একটু আবার খেয়াল করে দেখেন। একটা লাইন ছিল এরকম যে শূন্যস্থান, তারপর ব্ল্যাঙ্ক দেওয়া, তারপর হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, একটা লাইন ছিল। তো এই লাইনটা একটু লিখে দেখেন, বুঝতে সুবিধা হবে। এ সেটে এটা ছিল আপনার 40 নাম্বার প্রশ্ন। একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করবেন। এটা নিয়ে অনেকের অনেক ধরনের মতামত, যে এটা এরকম হবে এরকম হবে। হিলে, কালকে যে পরীক্ষা দিয়েছেন বললেন, খেয়াল করেন, অন দ্য গ্রাউন্ড রনিং, এই বাক্যটা ছিল। অপশন কি কি ছিল আমাদের? একটা অপশন ছিল ইনজুর্ড, আরেকটা অপশন ছিল হ্যাভিং ইনজুর্ড, হ্যাভিং ইনজুর্ড। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখলাম আমরা। আরেকটা দেখলাম ইনজুরিং, আরেকটা ছিল বি ইনজুর্ড। এই ছিল 4টা অপশন। দেখেন আমি প্রশ্নের মতো করে আর লিখলাম না, জাস্ট খালি আলোচনাটা করার জন্য লিখলাম। আমি নির্দিষ্ট কোনো টপিকে ঢুকবো না আজকে, পুরো বিষয়টা আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। কিন্তু ভালো করে খেয়াল করেন, পরীক্ষা দিয়েছেন যিনি, এটা উত্তর কি কি হবে বলেন দেখি? উত্তর তো অলরেডি পেয়ে গেছেন বিভিন্ন জায়গায়। তার আমি হ্যাভিং ইনজিউর দিয়েছিলাম। হ্যাভিং দিয়েছিলাম। উত্তরটা হবে আসলে কোনটা? এটা। ইনজিউর্ড হবে দেখলাম। হ্যাঁ, ইনজিউর্ড হবে। এখন দেখেন, আমরা তো বি ইনজুর। বি ইনজিউর্ড হবে না। আমি আমি বলে দিই, আপনাদের কিচ্ছু বলতে হবে না, আজকে আজকে সব আমি বলবো শুধু। ঠিক আছে, আমাদের তো অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য শুধু আমি বলি। এখন এই প্রশ্নটা কোত্থেকে আসছে, এটার চেয়েও বড় কথা হইলো, বা বড় কথা যেটা আমরা বলতে পারি, যে বড় কথা হচ্ছে এই প্রশ্নটার সাথে আমরা অলরেডি পরিচিত। শুধু আমি না, আপনারা এখানে যে কয়জন আছেন, 34 জন দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট, আপনারাও পরিচিত। আপনারা এই যে দেখেন, এই যে বইটা দেখেন, আমি আগের ব্যাচটাতে যখন ক্লাস করেছি, এই যে এই বইটার কথা বলেছি, যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, হ্যাঁ এটা একাদশ শ্রেণীর। এই বইয়ের কে আমি রেফারেন্স টানতে পারি এটার উত্তর দেওয়ার ক্ষেত্রে। রেফারেন্সটা হচ্ছে এটার পেজ নাম্বার 7-এ আছে। এই প্রশ্নটা দেখেই আমার এই পেজের কথা মনে হয়েছে, 7 না 8, পেজ নাম্বার 8-এ। এই যে দেখেন, আপনারা যারা ইন্টারমিডিয়েট সবাই পাস করে আসছেন, তো ইন্টারমিডিয়েট যে নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজ আছে, এটার দ্বিতীয় প্যারায় একটা লাইন আছে। লাইনটা দেখবেন, এটা আমি আগের ব্যাচটাতেও বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve. যে 30 বছর প্রায় বন্দি অবস্থায় থেকেও ম্যান্ডেলা কখনোই তার সাহসিকতা হারান নাই। সেইখানে এই এই ঠিক এই নিয়মটাই আছে, ইন প্রিজন ফর নিয়ারলি 3 decades। পার্থক্যটা হচ্ছে এখানে জাস্ট খালি এই ইনজিউর্ডের পরে এটার বাড়তি অংশ বা অবজেক্ট যেটাকে বলে আমরা, সেটা নাই। আমরা অনেকেই বলছি আমি যেটা দেখলাম আর কি, অল্প দিয়ে একটা জায়গায় আমি যেগুলো দেখেছি, যে কেউ বলছেন যে এটা ভুল আছে প্রশ্নে, পিএসসি প্রশ্নে ভুল করছে, এটা করছে সেটা করছে, এরকম নানান ধরনের কথা আমরা বলতে পারছি। অথচ দেখেন, এটা আমাদেরকে ইন্টারমিডিয়েটে পরিচয় করা দেওয়া হচ্ছে। সেন্টেন্সটা হওয়া উচিত ছিল এরকম ভাবে, যে এইভাবে যদি আমরা সেন্টেন্সটা লিখতাম, তাহলে কেউ কোনো প্রশ্নই করতো না। বিং ইনজিউর্ড, আহত হয়ে তিনি মাটিতে শুয়ে বা মাটিতে পড়ে আহ কাতরাচ্ছেন বা গুঙ্গাচ্ছেন, যেভাবে বলেন না কেন, বা ব্যথায় চিৎকার করছেন, এইভাবে আপনি বলতে পারেন। তাহলে এখানে দেখেন,
এই বাক্যটাতে এই বিংটাকে কেন ড্রপ করলো? বিংটাকে ড্রপ করা যায়, এই ক্ষেত্রে ড্রপ করা যায়, জাস্টটাকে ড্রপিং অফ ওয়ার্ডস বলা হয়। যেমন আমরা আহ, যেমন ধরেন আমি একটা থ্রি ইডিয়টস মুভির একটা লাইন আমি অনেক সময় বলি। ওইখানে একটা লাইন আছে এরকম লাস্টের দিকে, দিস ইজ ফর উইনার্স নট লুজার্স। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। যদি থ্রি ইডিয়টস মুভি দেখে থাকেন, আমার এই যে পাওয়ার পয়েন্ট এখানে যে আছে, এখানে একটা এই যে এখানে একটা ভিডিও ক্লিপও আছে এটার ওরিয়েন্টেশন ক্লাসের জন্য। তো এখানে দেখেন তো এই বাক্যটাতে কোথায় ভুল আছে একটু বলেন দেখি কেউ। স্বাভাবিকভাবে বাক্যটা ভুল না, বাক্যটা সঠিক, কিন্তু যদি স্বাভাবিকভাবে বা আমাদের সেন্সে আমরা চিন্তা করি, এখানে কোথায় কি ধরনের সমস্যা আছে? not for losers. ভেরি গুড। এখানে কি হওয়া উচিত ছিল? নট ফর লুজার্স। বাক্যটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু সে এটাকে কেন ব্যবহার করে নাই? এটার একটা ব্যাখ্যা এইভাবে আমরা দিই, বা এটা আমরা অনেক জায়গাতেই দেখি যে ব্যাখ্যাটা এইভাবে দেওয়া যায়, যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই ফরটা যখন আবার একই জায়গায় ব্যবহৃত হবে তখন আমরা এটাকে ড্রপ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা যে ড্রপ করব, স্যার বা যাই বলেন না কেন, যে এটাকে ড্রপ করব, যে এটা ড্রপ কেন করব আমি? একটু দেখেন, এই ড্রপিং এর সাথে আমরা একেবারে ছোটবেলা থেকেই পরিচিত। একটা সেন্টেন্স আমরা এরকম সবাই শিখে আসছি। এই যে দেখেন, হি ইজ অনেস্ট। হি, এইভাবে একটা সেন্টেন্স শিখে আসছি আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। হি ইজ পোর বাট অনেস্ট। দেখেন তো, আপনি তো এই ড্রপিং এর সাথে অনেক ছোট থেকেই পরিচিত। ড্রপ করা যায়, যেহেতু করা যায়, যেটা যেটা প্র্যাকটিসের মধ্যে আছে এবং গ্রামারের মধ্যে হয়, এটা জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে। এবং রেফারেন্স হিসেবে এই জায়গায় যদি আমি বলি যে এই প্রশ্নটার উত্তরের রেফারেন্স এখানে এইচএসসি বোর্ড বা টেক্সট বুক, এইচএসসি টেক্সট বুক রেফারেন্স দিলাম। আমি আপনাকে দেখিয়েও দিলাম যে ইন্টারমিডিয়েটের এই বইটার এই লাইনে আছে। বলেন আপনি আমাকে, এখানে এখানে আপনার তার কোনো অপশনই থাকে না। তার মানে কি, এরকম ড্রপিং এর সাথে আমরা আমাদের পুরোনো পড়া থেকেই, একবারে ছোটবেলার পড়া থেকেই পরিচিত। এই সেন্টেন্সটা পড়ছেন না সবাই? হি ইজ পুর বাট অনেস্ট। বলেন, এই ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন আপনারা পড়ে আসছেন, যে হি ইজ পুর বাট অনেস্ট, ঠিক আছে, যে হি ইজ লেজি বাট ব্রিলিয়ান্ট। এরকম ধরনের আমরা অনেক ধরনের সেন্টেন্স পড়ে আসছি। এখানে এখানে কি এটা, এটা কোন ধরনের সেন্টেন্স বলেন তো? এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড। কোনো সন্দেহ ছাড়া এটা কম্পাউন্ড। তাহলে এখানে কি ড্রপ করা আছে? দেখেন, সাবজেক্ট এবং ভার্ব দুইটাই ড্রপ করা আছে। তো এটা মানে ড্রপিং ওয়ার্ড, এটা ইংরেজি ভাষার ক্ষেত্রে খুব কমন একটা বিষয় এবং এটার চর্চা অনেক জায়গাতে আছে। তো আমরা যারা এখানে বলছি যে এই প্রশ্নটা, এটা যদি আপনি স্বাভাবিকভাবে যদি আপনি নিজে লিখতেন, আপনি আপনার মতো করে লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন একটা অপশন থাকবে, তখন দেখবো যে অপশনটা এটা কোথায়। তো এই অপশনটা আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিলাম। আমার কাছে যে বইটা আছে ইন্টারমিডিয়েটের, এটা 23-24 সেশনের, হ্যাঁ, এই বছরও আসবে, 24-25 আসবে, নেলসন ম্যান্ডেলার প্যাসেজ এটা থাকবে। যেহেতু আপনারা 47-এর ব্যাচ, 47 বিসিএস এর প্রিলি আসতে অনেক দেরি আছে, অন্তত বেশ কয়েক মাস আছে, এটা নিশ্চিত ভাবে বলা যায়। তো এই ক্ষেত্রে আপনারা এই বইটা এখন থেকেই পড়বেন। আমি আগের ব্যাচে অনেকবার বলেছি, এই ব্যাচেও বলছি, এই বইটা পড়বেন। এই বইয়ের প্রত্যেকটা প্যাসেজের লাইন টু লাইন পড়বেন। আপনার দুইটা সমাধান হয়ে যাবে। একটা সমাধান হবে যে আহ, এখানে এই বইটাতে হিউজ পরিমাণ গ্রামাটিক্যাল রুলস আছে। যদি বুঝে বুঝে পড়েন, অনেকগুলো রুলস আপনার আয়ত্তে চলে আসবে। আর দ্বিতীয় যে কাজটা হবে, ইন্টারমিডিয়েটের বইটাতে হিউজ পরিমাণ ওয়ার্ড মিনিং আছে, যেটা আপনার বিভিন্ন জায়গাতেই কাজে আসবে। শুধু যে বিসিএস এর প্রস্তুতিতে আপনারা নিবেন, সবাই এখানে যুক্ত হয়েছেন, অনেকজনই যুক্ত হয়েছেন। তো লেগে থাকতে হবে, জাস্ট শুধু লেগে থাকেন। লেগে থাকলে আপনি দেখেন পথটা হবে, আমি যে ছবি দিতে বললাম, পথটা কিন্তু দীর্ঘ এবং গন্তব্য দেখেন এখানে, একে একটা লং টার্ম অনেকটা বোঝাচ্ছে, যেন দিগন্তের সাথে গিয়ে মিশে গেছে। আপনি যদি সফলতার চূড়ায় উঠতে চান, তাহলে আপনাকে এভাবেই হাঁটতে হবে। আমি আমি পরামর্শ দিব যে সবসময় যে হুজুগে আমরা চলবো না, এটা বলবো। যেমন আরো একটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন ছিল, একটা ডিটারমিনারের একটা প্রশ্ন ছিল। খালিদ আমার ভাই, কাছে, আমি একটু কনফিউজড, আমি এটা একটু বুঝতে চাই। আপনি হ্যাঁ, আপনি কি বলছেন এটার আনসার হচ্ছে ইনজুর্ড, হ্যাভিং ইনজুর্ড না? না না না, হাই হাই, আমি নিজেও তো এটা হ্যাভিং ইনজুর্ডই ভাবছিলাম, যদিও আমি না, সলিউশন দেখি নাই, সময় পাই নাই। কিন্তু হ্যাঁ, আমি এক নজর কালকে কোশ্চেন দেখার সময় ভাবছি এটা তো ইজি কোশ্চেন, হ্যাভিং ইনজুর্ড।
না, তাহলে এটা এটা হ্যাভিং ইনজুর্ড কেন হলো না? আচ্ছা, ড্রপিং এর বিষয়টা হ্যাভিং, বুঝতে পেরেছি, ইনজুর্ড হ্যাঁ কেন হয় এটা বুঝতে পেরেছি, হ্যাঁ বাট এটাই। হ্যাভিং ইনজুর্ড কেন হলো না? হ্যাভিং ইনজুর্ড হলো না, হ্যাভটা আমরা নর্মাল ইউজ হচ্ছে থাকা অর্থে ব্যবহার করি, এখানে পারফেক্টের কোনো প্রয়োজনই নাই। ইনজুরি থাকার কারণে না, ইনজুরি হওয়ার কারণে সে মাঠে গুঙ্গাচ্ছে বা মাঠে কাতরাচ্ছে। ইনজুরি থাকলে তো সে খেলতে আসতো না। ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে, দেখেন হয়ে যাওয়ার কারণে বি ভার্ব এমনিতে আসতেছে, আর বি এর পরে বি ভার্ব যখন আসতেছে বিং ইনজুর্ড, নর্মাল একটা সেন্সে চলে আসেন। হ্যাভটার সরাসরি অর্থ হচ্ছে, আমরা যখন ভার্ব করি তখন এই ভার্বটাকে কিভাবে ব্যবহার করি, হ্যাভটাকে, যেমন আই এম গোয়িং টু হ্যাভ এ মিটিং উইথ, আমি বললাম আপনার কথা যে আই এম গোয়িং টু হ্যাভ এ মিটিং উইথ নওশাদ ভাই। তাহলে এখানে অর্থ কি দাঁড়াচ্ছে, এখানে অর্থ দাঁড়াচ্ছে যে আমি, আমার একটা মিটিং আপনার সাথে থাকবে বা আমার একটা মিটিং আছে। গোয়িং টু হ্যাভ, থাকা অর্থ প্রকাশ করবে হ্যাভ সব সময়, ঠিক আছে। হ্যাভ কখনোই আপনার হওয়া অর্থ প্রকাশ করবে না। তাহলে এখানে হওয়ার অর্থ তো বিইং বি, ইনজুর্ড হলে আর কোনো কনফিউশন থাকতো না। না কোনো কনফিউশন থাকবে না। এবং বিসিএস জন্যই কিন্তু প্রশ্নটা এরকম। হয়তো যদি অন্য আর একটু লেভেল নিচে আসতো বা অন্য জায়গায় আসতো তখন হয়তো এটা ক্লিয়ার করা থাকতো। কথাটা কি বুঝাতে আমার পারছি? কথা হচ্ছে, আমার বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ হ্যাভ হ্যাভ শব্দটার তো দুই রকম ব্যবহার আছে। একটা হচ্ছে আছে অর্থে বা থাকা অর্থে, হ্যাঁ মানে আছে অর্থে। হ্যাঁ আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস এর জন্য হ্যাভ বা হ্যাড ইউজ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেই, হি হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক কমপ্লিট হি ফেল্ট হ্যাপি। হ্যাঁ মানে তার হ্যাঁ হোমওয়ার্কটা শেষ করার কারণে সে নিজেকে আনন্দিত বোধ করছিল, রিল্যাক্সড মনে করছিল। হ্যাঁ তাহলে ওই স্ট্রাকচার অনুযায়ী হ্যাভিং ডান মানে কমপ্লিট হওয়ার কারণে। হ্যাঁ। তো সেই সেন্সে থেকে কি এটা হয় না, হ্যাভিং ইনজুর্ড হি ওয়াজ আপনি গ্রাউন্ডিং অন আপনি দ্য। সেন্টেন্সটা করে দেখেন তো, আপনি যেভাবে বললেন ওইভাবে অর্থটা আসে কিনা। বাংলাই নিয়ে আসেন, আমি বাংলাই আমরা আসলাম। দেখেন হ্যাভিং হ্যাভিং, ইনজুর্ড। হ্যাঁ হ্যাভিং ইন প্রিজন, নেলসন ম্যান্ডেলার লাইনটা বলতেছি। হ্যাভিং ইন প্রিজন ফর নিয়ারলি 3 decades, 3 দশক বন্দি থাকার পরেও, এই যে বন্দি আচ্ছা, থাকার পরেও, বন্দি হয়ে থাকা না বন্দি থাকা, এটা কি আপনার পজেশন থাকা বোঝাচ্ছে না হওয়া বোঝাচ্ছে? এটা পজিশন থাকা বোঝাচ্ছে। হ্যাভিং ইন প্রিজন শব্দটা জেলের ভিতরে থাকা বোঝাচ্ছে। না, এটা এটা জেলটাকে আপনি ওন করতেছেন না জেলে আপনাকে দেওয়া হয়েছে? জেলে আমাকে দেওয়া হয়েছে। তাহলে আপনি বিং ইনজুর্ড, বিং আপনি ইনজুর্ড নিজে হয়েছেন। হ্যাভিং হলে আপনি আপনি ওইটাকে ওন করতেছেন, আপনি কি ইনজুরি ডেকে নিয়ে আসছেন? ও আচ্ছা, না আর উই হ্যাভ ধরেন, না তো, মনে করেন হ্যাভিং ডান মাই জব, তাহলে হ্যাঁ এইখানে তো হ্যাভ, জব আচ্ছা তো এই আমি ওনও করতেছি না, পজিশনও না, এটা হচ্ছে কাজটি গ্রামাটিক্যাল এখানে দেখেন, রুলস এর। এইখানে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি বলি একটু, হ্যাভিং ডান মাই জব আই ওয়েন্ট আউট, কাজটি শেষ করে আমি বাইরে গেলাম, কাজটি হ্যাঁ, শেষ করে আমি বাইরে গেলাম। আর এখানে দেখেন, এইখানে কি বোঝাচ্ছে, ইনজুরি হয়ে আমি চিৎকার করলাম, ইনজুর্ড হয়ে আমি চিৎকার করলাম, স্যার ইনজুর্ড হয়ে আমি ব্যাখ্যাটা চিৎকার মনে হয় করলাম, স্যার আর অন্যভাবে কাজটি এভাবে করে করা আমি যায় না? গেলাম। দাঁড়ান দাঁড়ান, স্যারকে শেষ করতে দেন, একটু পরে বলেন, আপনার কথা একটু পরে বলেন, স্যার কথাটা শেষ করেন। বুঝেন না আমার কথাটা? আপনি দেখেন হ্যাভিং ডান মাই জব আই ওয়েন্ট আউট, ঠিক আছে। এখন এইখানে এটাতে আপনি কি বলেন, এখানে কাজটি শেষ করে আপনি বাইরে আসলেন। আর এইখানে উত্তরটা কি হচ্ছে, এইখানে কাজটা হচ্ছে আপনি ইনজুর্ড হয়ে কাতরাচ্ছেন। একটা জায়গা হচ্ছে হওয়া, আরেকটা জায়গা হচ্ছে যাওয়া বা করা। হ্যাভিংটাও এখানে আপনি কেন নিয়ে আসছেন, হ্যাভটাকে আপনি নিয়ে আসছেন, আপনার একটা পারফেক্ট সেন্স দরকার। আপনি যখন টেন্সের কাজ করতে যাচ্ছেন, কাজটি কমপ্লিট করে বাইরে গেলেন, খেয়াল করে দেখেন আপনার কাজটা পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন হয়ে গেছে, হয়ে গিয়েছে। এবং এখানে আপনি কি করছেন, এইখানে আপনি একটা পারফেক্ট টেন্সের যে বিষয়টা আছে সেই টেন্সটা নিয়ে আসছেন। তাহলে আপনার পারফেক্ট পার্টিসিপলের যে বিষয়টা, পারফেক্ট পার্টিসিপলটা এখানে চলে আসতেছে। কিন্তু এইখানে বিং ইনজুরটা কি পার্টিসিপলে আসবে? দেখেন না, এখানে বিটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যখন বলি যে, আমি বললাম আই হ্যাভ এ ডক্টর, আই এম এ ডক্টর, দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি রকম? দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে, দেখেন আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার, এন্ড আই এম সার্ভিং দ্য পিপুল অফ মাই ভিলেজ, আমি আমার গ্রামের লোকদের সেবা করছি। আর আপনি সেন্টেন্স বললেন, আমার একটা ডাক্তার আছে, আই হ্যাভ এ ডক্টর এন্ড হি ইজ সার্ভিং ফর দ্য পিপুল অফ মাই ভিলেজ। এখন এটাকে যদি আপনি পারফেক্টলি নিয়ে যান তাহলে কিভাবে নিয়ে যাবেন? আপনি বলবেন যে হ্যাভিং এ ডক্টর আন্ডার মাই পজিশন, অথবা হ্যাভিং এ ডক্টর আই এম বিং এবল টু সার্ভ দ্য পিপুল। ডাক্তার থাকার কারণে আপনি দিতে পারছেন। আর আপনি এখানে যদি সেন্টেন্সটা এইভাবে বলেন, বিং এ ডক্টর, ডাক্তার হওয়ার কারণে আই এম সার্ভিং দ্য পিপুল অফ মাই ভিলেজ। দুইটা সেন্টেন্সের
অর্থগত দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে সব জায়গায় দেখেন একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। এই যে যে নর্মাল সেন্সের পার্থক্যটা, একটা হচ্ছে পারফেক্টের সেন্স আর একটা হচ্ছে আপনার হওয়াটাকে কিছুটা পেসিভ অর্থের সেন্স নিয়ে আসতেছে, তখনই অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বুঝতে পেরেছি। মোটামুটি মনে হয় বুঝাইতে পারছি। কি মনে হয় আপনার? একটা জিনিস জিনিসটা আসলে কঠিন। জিনিসটা কঠিন। মানে আপনি খেয়াল করেন, আই এম এ ডক্টর আর আই হ্যাভ এ ডক্টর, এই দুইটা শব্দের মধ্যে কি কি ধরনের পার্থক্য আছে? ঠিক আই হ্যাভ একই এ ডক্টর পার্থক্য। মানে প্রসেস করা, আর আই এম এ ডক্টর মানে আমি নিজেই নিজে ডাক্তার। বোঝেছেন। তাহলে এখানে আপনি বললেন যে বিং এ ডক্টর, কিছু একটা করতেছেন, আর ডাক্তার থাকার জন্য আপনি করার সুযোগ পাচ্ছেন। দুইটা দুই রকম হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এই বিষয়টাই এখানে, যে বন্দি থাকার পরেও ম্যান্ডেলা তার সাহস হারান নাই। আর এখানে বললো ইনজুর্ড হওয়ার পরেই সে কি করলো, সে কাতরানো শুরু করলো। এই যে বিষয়টা এটা আপনি ইয়েতে দেখবেন, আহ, আরো দুই একটা জায়গায় আপনি দেখবেন যে এরকম আছে। আমি আরেকটা বলতেছিলাম, আরেকটা প্রশ্ন দেখেন, এটা নিয়েও আমি দেখছি অনেকের মধ্যে কনফিউশন আছে। আপনি বাসার ভাইরে চিনবেন, বাসার ভাই আমার জিজ্ঞাসা করলো যে ভাই এটা কি ঠিকই আছে কিনা। একটা প্রশ্ন ছিল এ সেটের 57 নাম্বার একটা প্রশ্ন ছিল, 57 না, সরি 58 নাম্বার একটা প্রশ্ন ছিল। দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, এরকম একটা প্রশ্ন ছিল। মোটামুটি সবার মোবাইলে প্রশ্ন থাকার কথা, যদি পারেন একটু দেখেন সবাই। দেখেন প্যাচ গুলো কোথায় হয়। এই যে এরকম একটা লাইন ছিল, দেয়ার আর ট্রিজ, দেয়ার আর ট্রিজ বোথ দ্য সাইডস অফ দ্য রোডস, এই একটা লাইন ছিল। সঠিক উত্তরটা লিখলাম আমি। আরেকটা লাইন ছিল এরকম, এ নাম্বারে অপশনটা ছিল এরকম যে দেয়ার আর ট্রিজ, খেয়াল করে দেখেন, দেয়ার আর ট্রিজ এইভাবে ছিল, অন দা বোথ, তারপরে বাকিটুকু আগের মতো। এখন খেয়াল করেন এই বাক্যটাতে আমরা অনেকেই উত্তর দিয়ে আসছি নিচেরটা, দেয়ার আর ট্রিজ অন দা বোথ সাইডস অফ দ্য রোডস। এখন প্রশ্ন হলো যে বোথ বি হবে না বোথ দা, মানে এইটা হবে না এইটা হবে। এখানে কি দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন যে এখানে, আচ্ছা বলা দরকার নাই, এখানে দেখেন, এখানে ব্যাখ্যাটাও আমি দিয়ে দিই। এই প্রশ্নটা আসছে, আমি আগের ব্যাচে ওদেরকে অ্যাডভার্বের সাথে ডিটারমিনার পড়িয়েছিলাম। তিনটা তিনটা জিনিস বলছিলাম, আপনাদেরকেও পড়া বলছিলাম, যে একটা বলছিলাম প্রি ডিটারমিনার, একটা হচ্ছে পোস্ট ডিটার, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে সেন্ট্রাল, আর একটা হচ্ছে পোস্ট। এটাকে আমরা পিসিপি বলে থাকি। তাহলে প্রি ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, এইখানে এই ডিটারমিনারের নিয়মটাই চলে আসছে। এই বোথ, সাম এবং বোথ এই দুইটা শব্দকে, বা অল বোথ এই দুইটা শব্দকে আলাদা করে আমি ওই আগের ব্যাচটাতে লিখে দিয়েছিলাম যে এইটাকে আপনি ইয়েতে ব্যবহার করবেন, প্রিতে ব্যবহার করবেন, আর ডি আর্টিকেলটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে প্রিতে বসবে অর্থাৎ আগে বসবে, আর সেন্ট্রালে বসবে, আর আপনার পোস্ট পরে গিয়ে বসবে। তাহলে একের অধিক যদি ডিটারমিনার থাকে তখন আপনাকে এই নিয়ম মেনে করতে হবে। এমনিতে যদি আপনি বলার ক্ষেত্রে বলতে চান, কমিউনিকেশনের ক্ষেত্রে এটা বলেন, কেউ কোনো সমস্যা ধরবে না। কিন্তু যখনই কম্পিটিটিভ এক্সামে আসবেন তখন এই বোথ দি আর ডি বোথের যে পার্থক্য, এই পার্থক্যটা আপনাকে জানতে হবে। বেশিরভাগ মানুষই উত্তরটা এটা করছে, কিন্তু উত্তরটা হবে এই জায়গাটা। স্যার, ওই যে আগের প্রশ্নটাতে আমি ইনজুর্ড ছিলাম না আমি ইনজুর্ড হয়েছি, সেটা কিভাবে বুঝবো? আমি ইনজুর্ড হওয়ার কারণে কাতরাচ্ছিলাম, ইনজুর্ড হওয়ার কারণে। খেয়াল করেন এখানে হ্যাভিং, ইনজুর্ড আর ইনজুরিং, বি ইনজুর্ড কোনোভাবেই হবে না, কোনো যুক্তিতেই হবে না। আপনি মানলেও এটাই হবে উত্তর, না মানলেও এটাই হবে। এখানে আপনি আপনি এই সেন্টেন্সটা কি বলবেন, বাংলা কি বলবেন, বাংলায় আসেন। আমি তো ওই যে আমি তো একটা উদাহরণ আপনাকে দিলাম যেটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আহ, ধরেন বিং প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে কি, লিবারেল, বা পরিবর্তনশীল, বা পরিবর্তনের সাথে যে উন্নতি নিজেকে অ্যাডজাস্ট উন্নত করে। উন্নতি হ্যাঁ, করছে। বিং লিবারেল বা বিং প্রোগ্রেসিভ, হি ক্যান অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ। যেহেতু সে লিবারেল, সেই ধরনের চ্যালেঞ্জ করতে পারে।
আর আমি যদি হ্যাভ দিয়ে বলি তাহলে আমি বলবো হ্যাভিং এ প্রোগ্রেসিভ মাইন্ড, হি ক্যান অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ। আমরা যখন ভার্বে যাব এই হ্যাভিং এর বিষয়টা আরো অনেকটাই ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি, আপনি যদি শুধু শুধু যদি বাংলা অর্থটাই খেয়াল করেন তাহলে এটা হবে। সে ইনজুরি থাকার, হ্যাভিং ইনজুরি, ইনজুরি থাকার কারণে সে কাতরাচ্ছে। ইনজুরি থাকলে তো সে খেলতে আসতো না, বা ইনজুরি থাকলে কাতরানো, সে ইনজুরি থাকলে তো এখানে আসার পর কথা ছিল না। ইনজুরিতে পড়ে সে মাঠে শুয়ে কাতরাচ্ছে। একটা ফুটবল খেলা যখন দেখেন, ইনজুরি নিয়ে কি খেলতে ইনজুরি আসে? তো থাকার সুযোগই নাই। আই না, হ্যাভ থাকার এন তো ইনজুরি, সুযোগ, হ্যাঁ এটা আমার কি আমার হয়? না, এটা হয় না, সেন্সে আসে, নর্মাল সেন্সে আসে। যেমন আমরা বলি আই এম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। আপনি কি কখনো বলবেন যে আই এম হ্যাভিং স্যাটিসফাইড? দেখেন বলবেন না, কিন্তু কিন্তু আপনি কিন্তু বলতে পারেন বিং স্যাটিসফাইড। ঠিক আছে, আই এম স্যাটিসফাইড না বলে যে আই এম স্যাটিসফাইড এন্ড আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, আমি সন্তুষ্ট এবং তোমার প্রস্তাবে আমি একমত। আই এম হ্যাভিং স্যাটিসফাইড এন্ড আই এগ্রি টু ইয়োর প্রপোজাল কখনো বলবেন না। ইংরেজিটা কিভাবে বলবেন? বিং স্যাটিসফাইড আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, অর্থাৎ তোমার প্রস্তাবে আমি রাজি আছি, সন্তুষ্ট চিত্তে তোমার প্রস্তাবে আমি রাজি আছি। সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট থাকার কারণে। দেখেন আমি অনেকগুলো উদাহরণ দিলাম, বিং এ ডক্টরের কথা বললাম, ঠিক আছে, তারপর এই যে এখানে বিং স্যাটিসফাইড এর কথা বললাম। এই ধরনের যখন সেন্টেন্স গুলো নিয়ে আসবেন, সেন্সটাকে তো প্রাধান্য দিতেই হবে। এইখানে আমি শুধু এই কথাটা বলছি যে বিং শব্দটাকে এখানে ড্রপ করা যায়, ড্রপ করলেও এই সেন্টেন্সের অর্থের কোনো তারতম্য হয় না। যে এটা যে করা যায়, এটার উদাহরণ হিসেবে আমরা সবচেয়ে বড় বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে এই বইটাকে ধরতে পারবো। আর রেমন রেমন মর্ফির বইগুলোতে খুঁজলে এরকম হাজার হাজার উদাহরণ পাবেন, যে এই ধরনের অনেক 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 সেন্টেন্স আছে, যে এগুলো খুঁজে পাবেন, দেখবেন আছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম, যেমন আপনাদের যে একটা প্রথম 36 নম্বর কোশ্চেনটা ছিল, সুগার হবে, আরেকটা কি ছিল যেন? সুগার হবে না মোবাইল। স্যান্ড হবে? হ্যাঁ, সুগার হবে স্যান্ড। মোবাইল, হ্যাঁ মোবাইল, সুগার, মিডিয়া, আর একটা ছিল স্যান্ড, SAND, স্যান্ড, বালি। তো ওই যে 46 বছরই আপনাদের একজন অনেক একটা ক্যামব্রিজের একটা ডিকশনারি থেকে এটা নিয়ে দিল। এখন দেখেন এই ধরনের প্রশ্ন থাকলে, আমি ওই যে নওশাদ ভাইকে বলছিলাম, নওশাদ ভাই মনে হয় আছে, যে সুযোগ থাকলে আমরা কখনো পিএসসি কে বলতাম যে অ্যান্সারটা প্রোভাইড করেন উইথ এক্সপ্লেনেশন, যেটা ইন্ডিয়াতে হয়। হ্যাঁ, ইন্ডিয়ার আপনার সেন্ট্রাল ওদের যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয়, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট বা ওদের কম্বাইন্ড বা জয়নিং যে পরীক্ষাগুলো হয়, এরা এগুলো অ্যান্সার দিয়ে এদের আলাদা ওয়েবসাইট মেনটেন করে এরা, বা আনসার গুলো এরা প্রোভাইড করে পরীক্ষার পরে, যে এই অ্যান্সার গুলো নেওয়া হচ্ছে। দেখেন সব জায়গায় কিন্তু আপনাকে উত্তর দিয়ে সব জায়গায় ব্যাখ্যা করবে না। যেমন আমি আমি একটু আজকে একটু কথাই বলি, প্রথম দিন যেহেতু, ধরেন আপনার ক্লাসরুমে, ধরেন একজন সায়েন্সের ছাত্র, একজন ফিজিক্সের একজন একজন ছাত্র। ধরা যাক আপনি আইনস্টাইনের সময় লিড করতেছেন। আইনস্টাইন আপনার ক্লাসে আসলে এটার কোনো গ্যারেন্টি নেই যে আপনি আইনস্টাইনের কথা বুঝবেন বা আইনস্টাইনের কথা ধরতে পারবেন। সে ধরেই নিবে যে বেসিক, সে যেগুলো বুঝে মোটামুটি ধরেই নিবে যে সমস্ত মানুষ এগুলো বুঝে, এবং সে ওইগুলো অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করবে না, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে করে থাকি অনেক সময়, 2, 3, 4টা লাইন বাদ দিয়ে একটা লাইন করি, পরে একেবারে সরাসরি আরেকটা লাইনে চলে আসে, মাঝখানে হয়তো একটা বা দুইটা লাইন আমরা ড্রপ করে যাই, যে এটা মুখোমুখি করা যায়, এটা এখান থেকে আসছে। ঠিক একইভাবে যখন আপনাকে যদি পিএসসি অ্যান্সার শিটে দেয়, পিএসসি সবগুলো অ্যান্সারকে ব্যাখ্যা করার প্রয়োজনই মনে করবে না, যে এইটুকু পড়া থাকলে এইটুকু আমরা জানি, এইটুকু কনফিউশন হবে না। তো এখন আপনার সামনে যদি অ্যান্সার দেওয়ার সময় পিএসসি এই বইটাকে নিয়ে আসে, তখন আপনি কি বলবেন? তখন কিন্তু আমার আপনার কাছে গুরুত্ব নেই। এই বইয়ের নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা আপনারা আজকেই যদি পারেন বা কখনো পারেন, এই প্যাসেজটা পড়বেন। এই প্যাসেজে এত হিউজ পরিমাণ গ্রামার আছে যে আপনার মনে হয় মাথা খারাপ হয়ে যাবে, যে এতগুলো গ্রামার একটা প্যাসেজে কিভাবে থাকে। আমরা তো সবসময় খালি বলি যে পড়াশোনা এ হচ্ছে সে হচ্ছে, আমরা কিন্তু কখনো বই খুলে দেখি। যেমন দেখেন নতুন কারিকুলামে আপনারা আপনার নৌশাদ ভাই তো জানেই, আপনারা কতটুকু জানেন যে নতুন কারিকুলামে ইংরেজির ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে। ইংরেজির ক্ষেত্রে হয়তো আপনাকে একটা স্মৃতিসৌধের ছবি দেওয়া হচ্ছে, একটা শহীদ মিনারের ছবি দেওয়া হচ্ছে, তারপর এগুলোকে আপনাকে ব্যাখ্যা করতে বলছে। আপনি যারা আমরা মনে করেন কম বুঝি, তারা আমরা কি করতেছি, চিল্লাচ্ছি যে না এটা কিছু হয় না, এটা কিছু হয় না। চিল্লানোর যে জায়গাতে, সেটা আমরা চিল্লাচ্ছি না যে আমাদের পর্যাপ্ত পরিমাণ টিচার নাই এটার জন্য। কিন্তু পদ্ধতিটা কিন্তু খুব ভালো হয়েছে। একটা স্টুডেন্ট যখন
আপনি সামনে ধরলেন যে মোবাইল ফোন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস মোবাইল ফোন, এটাকে যখন 4টা ক্যাটাগরিতে আপনি ব্যাখ্যা করতে দিবেন, একটা স্টুডেন্ট যখন এটাকে ব্যাখ্যা করতে পারবে, তখন কিন্তু তার যোগ্যতা সব দিক থেকে অর্জন হবে। সে গ্রামারও শিখবে, সে ইংরেজি বলাও শিখবে, এবং যখন সে গ্রামার শিখবে এবং বলা শিখবে তখন সে লিখতেও পারবে। আমরা এটা নিয়ে চিন্তাছি যে এরকম হয়ে গেছে, কিছু বুঝতে পারতেছি না আসলে। আমরা ঘাটতির একটা জায়গা আছে আমাদের ওই এই শিক্ষার ওইটার ক্ষেত্রে, যে আমাদের পর্যাপ্ত পরিমাণ যোগ্য টিচারের ঘাটতি আছে, আমরা ওই পরিমাণ টিচার তৈরি করতে এখনো পারিনি। এইটা আপনি বলতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে আমাদের সিলেবাসটাই খারাপ হয়ে গেছে বা আমাদের এটাই খারাপ হয়ে গেছে। স্যার বিষয় এখানে হচ্ছে কি বিষয় হচ্ছে জি আমরা কতটা প্রয়োগ করতে পারবো আর কতটা শিখতে পারবো। এই ইন্টারমিডিয়েট বইটা, এখানে আপনারা কখনো বই খুলে দেখেন, এইখানে যে এই যে নামগুলো আছে লেখকদের, এইখানে এক একটা প্রোফাইল আপনারা কখনো খুঁজে দেখেন। ঠিক আছে, এই এরা যাদের যাদের ফিল্ডে এক একজন ইউনিক লুক। এবং এই বইটা সবচেয়ে মজার বিষয়, বইটা যখন লিখছে তারা একসাথে কখনো বসেও নাই, তারপরেও বইটা এতটা ভালো বই। আপনি আপনি এই বইয়ের মধ্যে এই গ্রামার গুলো পাবেন। তো যখন রেফারেন্সে আসবে তখন বেশ কিছু জিনিস খেয়াল রাখবেন। বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংক জব বলেন, প্রাইমারি বলেন, এনি কাইন্ড অফ এক্সামিনেশন, সবসময় খেয়াল রাখবেন সব জায়গাতেই কিছু না কিছু হিডেন ট্রিক্স আছে। হিডেন ট্রিক্স যদি না থাকতো এই প্রশ্নগুলো আপনার পরীক্ষায় কম্পিটিশনে আসতো না। কম্পিটিশনে সেই ধরনের প্রশ্নগুলো আসে যেগুলো আপনি ডিটেলস আকারে দিবেন বা ডিটেলস ব্যাখ্যা সহ আপনি দিতে পারবেন। এখন বলতে পারেন তারপরেও তো প্রশ্নে ভুল থাকে। এখন ভুলটা আমার আপনার তরফ থেকে হচ্ছে, হ্যাঁ থাকতেই পারে। 200 প্রশ্ন করলে, প্রশ্ন তো ধরেন আমি প্রশ্ন করছি, প্রশ্ন তো আর টাইপ আমি করবো না, তারপরেও ভুল থাকাটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আমি ভুলের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ভুল যেটা সেটা ভুলই, কিন্তু যেটা ভুল না, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে সেটাকেও ভুল সাজানো। এই প্রবণতা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। এই প্রবণতা থেকে বের হয়ে এসে আমি একটা কথা বলি। আমি একটা জায়গায় একবার একটা নিয়োগ পরীক্ষার খাতা দেখতে গিয়েছিলাম। তো ওইখানে একটা প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা তৈরি হলো, ইন টাইম অন টাইম। এটা আমরা টুকটাক যারা পড়ি বা যারা পড়াই সবাই জানি যে এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কি। দেখেন, ইন টাইম হচ্ছে যথা সময়, আর অন টাইম হচ্ছে বরাবর সময়। ধরেন একটা ট্রেন 11টায় ছাড়ার কথা 11টায় ছাড়লো, এটা হচ্ছে ইন টাইম। আর ট্রেনে প্যাসেঞ্জাররা উঠবে কয়টায়? 11টায় ছাড়ার কথা। আপনি কি 11টায় ট্রেনে উঠবেন? অবশ্যই আপনি ট্রেনে 11টার আগে উঠবেন, সেটা হচ্ছে অন টাইম। এইরকম একটা পার্থক্য নিয়ে একটা কনফ্লিক্ট হলো। তো ওইখানে যে কোনো একজন সম্মানিত লোক ছিলেন, তিনি উত্তর দিলেন যে আমি এটা নেটে দেখে আসছি, এটা এরকমই হবে। নেট ইজ নট দ্য লাস্ট সলিউশন। ঠিক আছে, আপনি নেটে দেখছেন, নেটে কি আপনি অথেন্টিক নিউজটাই দেখেছেন তার কি গ্যারান্টি আছে? এই জন্য আমরা যখন পড়বো, যেহেতু ইংরেজি একটা ভাষা আমাদের না, আমরা ভাষাটাকে দুই দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হচ্ছে একুইজিশন আর একটা হচ্ছে লার্নিং। একটু মনে রাখবেন আমার কথাগুলো। আমি জানি না কথাগুলো আপনাদের আহ মানে বুঝতেছেন না, ভালো লাগতেছে কিনা, কিন্তু কথাগুলো শুনতেই হবে। একুইজিশন আপনি যদি ভালো করতে চান আপনার শুনতেই হবে, একুইজিশন এবং লার্নিং। আমি শেরপুরেতে পড়াই, আমি বাসা শেরপুর। আমার অনেকদিন ধরে এখানে পড়াচ্ছি বা কলেজে চাকরি করছি। আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, আমি খালি একটা জিনিস শুনে আসি। ছেলেমেয়েরা যখন পরীক্ষায় নাম্বার কম পায়, আমি বেশিরভাগ লোককে বলতে শুনি, অনেক গার্জিয়ানকে বলতে শুনি যে ওই যে বোর্ডে খাতা দেখলে ঠিক A+ পাবা। আমি খাতা দেখলাম, আপনি 60 পেলেন, বোর্ডে খাতা দেখলে A+ পাবে। এটা হচ্ছে একটা মিথ্যা সান্ত্বনা দেওয়া। দ্বিতীয় একটা কথা আমি এখানে আমি যেটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, এটা আমরা সব জায়গায় শুনি, স্যারের কাছে প্রাইভেট পড়ো নাই তো এই জন্য তোমাকে নাম্বার দেয় নাই। আর তৃতীয় আরেকটা কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, এই স্যাররা ঠিক মতো খাতা দেখে নাই, এভারেজ মার্কস দিছে। আমি আজকে প্রায় 7 বছর ধরে চাকরি করতেছি, আমার জীবনে আমি একটা খাতা না উল্টায়, খাতার পৃষ্ঠার উপর চোখ না বুলায় নাম্বার দিছি আমার এই 7 বছর জীবনের ঘটনায়। তো আমি 30 বছর চাকরি করি, তো তো 25% সময় চাকরি করেই ফেলছি। তাহলে আমি খাতা দেখা ছাড়া দেই নাই। অনেক আমাদের কলেজে একটা সিস্টেম আছে, আপনি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যদি পছন্দ না হয় বা খাতা দেখতে চান, আবেদন করে খাতা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একজনের নাম্বারও কেউ বলে নেই যে আয়শা খাতা দেখার পরে যে স্যার নাম্বারটা চেঞ্জ হবে। তাহলে আমাদের জায়গাটাতেই আছি আমরা, যে এইটা হবে এটা হবে এটা হবে, এরকম একটা জায়গা আছে। আমরা ওই জায়গাটাতে থাকবো না। আমার পরামর্শ হচ্ছে, আপনারা বিসিএস এর পরীক্ষা দিতে আসছেন, বিসিএস কিন্তু মানে বাই চান্স হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, যদি দুই একজনের হয়, এটা খুব রেয়ার কেস, বাই চান্স বিসিএস দিলাম, হঠাৎ করে আমি গেলাম, ঘুম থেকে উঠলাম, পরীক্ষা দিলাম, হয়ে গেছে। এটা সম্ভব না। কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা সম্ভব না। তো আমরা যখন পড়বো, পড়ার ক্ষেত্রে আমরা ডিপলি পড়বো, চেষ্টা করব যে আমার আমার যতটুকু আছে আমি ততটুকু জানার চেষ্টা করি। একটা জিনিসকে রিজেক্ট করার আগে
চিন্তা করার চেষ্টা করব, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে অবশ্যই, যে আহ, ইংরেজি দেখেন একটা ভাষা, আপনাকে এটা লজিক দিয়ে, সিচুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে হবে। যেমন দেখেন, আমি প্রায় সব সময় বলি, এই যে এখানে দুইটা শব্দ যে লিখছি, একুইজিশন আর লার্নিং। একুইজিশন হচ্ছে ন্যাচারালি আপনি যেটা অর্জন করবেন, হ্যাঁ, ন্যাচারালি যে বিষয়টা অর্জন করবেন সেটা হচ্ছে একুইজিশন, মাতৃভাষা আমরা যেভাবে শিখি। আরেকটা হচ্ছে লার্নিং। তো আমরা ইংরেজি ভাষাটা আমরা বিদেশি ভাষা হিসেবে শিখি, তো এখানে আমরা লার্ন করি, আমরা এটা সচেতন ভাবে শিখি। তো শিখার যতগুলো প্রসেস আমাদের সামনে আসবে আমরা চেষ্টা করবো, এরপরে আমাদের ভুল হতে পারে, তো ভুল হতে পারে, ভুল হলে আমরা ভুলটাকে মেনে নিব, নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এখন এর পরীক্ষায় আসে না, আগের পরীক্ষাগুলো আসতো, বিসিএস এ একটা সেন্টেন্স দেওয়া থাকতো যে এইটার কারেকশন করেন, রিটেন পরীক্ষায় আসতো যে এই সেন্টেন্সটা কারেক্ট করেন। অনেক সময় দেখা যেত অনেকেই কিভাবে করতো, যে একটা সঠিক সেন্টেন্স দেওয়া আছে, তারপরে ওই সেন্টেন্সটা বলতো এটা এটার চেয়ে ভালো হয়। দেখেন, ইনস্ট্রাকশন ছিল কারেক্ট করার জন্য, আপনাকে কোনটা ভালো হয় সেটা বলার কথা বলা হয় না। যখন কারেক্ট করতে বলা হবে, আপনি যদি কোথাও চেঞ্জ করেন, তার মানে আপনি ওই জায়গাটা ভুল ধরছেন। তা আপনি ভুল ধরার মানে হচ্ছে আপনি প্রয়োগকৃত সেন্টেন্সটা ব্যবহার জানেন না। তখন টিচার এমনিতেই নাম্বার কেটে দিবে। আমি একজন টিচারের সান্নিধ্যে এসেছিলাম, এই আজকে প্রথম ক্লাস জন্য এই কথাগুলো বললাম, যে উনি একজন সান্নিধ্যে এসেছিলাম, একজন বলছিল বাংলা খাতা দেখার সময় বিসিএস এর, হ্যাঁ, বিসিএস এর খাতা দেখতেন ওই স্যার। তো এটা আমি সেকেন্ড হ্যান্ড অভিজ্ঞতা আর কি, স্যারের স্যার, আমি যার কাছে শুনেছি উনার স্যার, উনি সবসময় খাতা দেখতেন, তো বলতেছিলেন, ওই স্যারকে বলতেছিলেন, ওই স্যারের নাম ছিল শাহ আলম। তো ওনাকে বলছিলেন যে শাহ আলম দেখ, এই ছেলেটার মাত্রা জ্ঞান নাই। তো আমার যিনি স্যার তিনি বলছেন যে জি স্যার, জি স্যার। তো তখন ওই স্যার তাকে বলছে যে তুই তো না বুঝেই জি স্যার বললি, বলে যে দেখ এই ছেলেটা লিখছে অনেক সুন্দর, কিন্তু দেখ অক্ষরের যে মাত্রা আছে, যেমন ক লিখেন একটা মাত্রা, খ এর মধ্যে অর্ধমাত্রা, গ এ অর্ধমাত্রা, এইভাবে যে আমরা লিখে যাই, ঘ পূর্ণ মাত্রা, উনি এই মাত্রার কথা বলছে, বলেছেন। আপনি খেয়াল করে দেখেন, তিনের উপর যদি আপনি মাত্রা দেন এটা হয়ে যায় ত, আর আপনি যখন তিন লেখেন এটা কিন্তু তিন। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমরা যারা বাংলা লিখি কয়জন এই নিয়মটা মেনে লিখি? আমরা তো বেশিরভাগ মানুষ সরেও যে লিখি, সরেও বা সরে আ, এটা যে পূর্ণমাত্রার একটা 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 বর্ণ বা অক্ষর, এটা আমরা কখনো অনেকেই কয়জন লিখি? আপনি একটু খেয়াল করে দেখেন তো। তো একটা টিচার যখন খাতা দেখছেন, তিনি বলছেন যে এখানে ওর মাত্রা জ্ঞান নাই, তার মানে অক্ষরের মাত্রা নাই। তো উনি যদি আপনাকে এই মাত্রা জ্ঞান না থাকার জন্য যদি এটাকে অক্ষরই ধরা যাবে না। আপনি এ লিখলেন, এটা এটা লিখে এরকম আমরা যে এ লিখি, মাঝখানে টানটা দিলেন না, তাহলে দেখেন তো এটা কি একটা গাণিতিক সাইন হয়ে যাবে না মাঝখানে টানটা না দিলে? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। খেয়াল করেন, এর যদি আপনি মাঝখানে টানটা না দেন একটা গাণিতিক সাইন হয়ে যায়। তাহলে ঠিক একই ভাবে আপনার বাংলা অক্ষরগুলো যখন লিখবেন, আপনি একটা জিনিস যদি বাদ দেন, তাহলে আপনার মাত্রা জিরো হয়ে যাবে, নাম্বার পাবেন না। আমাদের আমরা মনে করি যে স্যাররা এত কিছু দেখবে বা দেখে, এখনো জায়গাটা এতটা নষ্ট হয়ে যায় না যে আমরা আহ, মানে স্যাররা খাতা দেখে না। যেমন একটা কথা প্রচলিত আছে যে খাতা যত ভারী হয় নাম্বার তত বেশি পায়। এগুলো মনে করেন রূপকথার গল্পের মতো শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবতা আমার কাছে ভিন্নই মনে হয়। আমার কর্মক্ষেত্রের জায়গায় আমি যেহেতু করি না, তাহলে আমি আরেকজনের কর্মক্ষেত্র জায়গায় কেন ভেবে নিব যে সে খাতা না দেখে নাম্বার দিচ্ছে? এবং দেখেন, বিসিএস এর রেজাল্ট যারা হচ্ছে, আপনি আপনি কি এরকম কোন ছেলে দেখছেন যে জীবনে পড়াশোনা করে নাই, কিছুই করে নাই, ভালোভাবে ট্রাই করে নাই, মেধা খারাপ, তার তার বিসিএস এ হচ্ছে? যদি দেখাইতে পারেন, এটা রেয়ারের উপরে রেয়ার হবে। মানে আমি দেখি নাই আমার জীবনে, এখন আপনি যদি দেখাইতে পারেন সেটা ভিন্ন কথা। তাহলে তাদের এই যে যে সিলেকশনের জায়গাটা হচ্ছে, সিলেকশনের জায়গাটা এগুলো থেকেই হচ্ছে। তো আমরা চেষ্টা করব কারণ খোঁজার। ঠিক আছে, যেমন দেখেন এই যে পার্টিসিপল জিরান নিয়ে আমাদের একটা ভেজাল হয়। এই যে দেখেন, আমি এখানে এই যে উদাহরণ করে এটা লিখছিলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো দেখেন হি কেম জাম্পিং, এটা কি পার্টিসিপল না জিরান? তো এখন দেখেন, পার্টিসিপল জিরানের নানান ধরনের টেকনিকে আমরা শিখাই, তো বা আমরা নিজেরাও শিখে থাকি, আপনারা অনেক ভাবে পড়ে থাকেন। সহজ একটা নিয়ম আছে, যে এই যে আইএনজি যে শব্দটা হচ্ছে, হ্যাঁ, আমরা বলি অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, এর বাইরেও কাজ আছে। আপনি খালি দেখেন যে এই কাজটা এই মুহূর্তে চলমান কিনা। যদি মুভমেন্টের মধ্যে থাকে, চলমান থাকে, তাহলে পার্টিসিপল। আপনি এখানে খেয়াল করেন, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, বা আই লাইক বোটিং। আপনি চিন্তা করতে পারেন হি কেম জাম্পিং, এখানে এটা যেহেতু পার্টিসিপল, তাহলে আই লাইক বোটিং। এগুলো পরে আরো পড়বো, তখন আরো স্লোলি বলবো আই লাইক বোটিং, তাহলে এটাও মনে হয় এটা পার্টিসিপল। কিন্তু দেখেন, হি কেম জাম্পিং এটা হচ্ছে পার্টিসিপল, কিন্তু আই লাইক বোটিং এটা হচ্ছে
জিরান। কিভাবে বুঝলাম? আমি একটা জিনিসই বুঝে ফেললাম যে জাম্পিংটা এখানে দেখেন চলমান বোঝাচ্ছে, কিন্তু আই লাইক বোটিং যখন বলছে নৌকা চালানো আমি পছন্দ করি, তখন এটা চলমান না, অর্থাৎ মুভমেন্টের মধ্যে নাই। চলমান থাকলে পার্টিসিপল, চলমান না থাকলে জিরান। তো এরকম অনেক ধরনের প্রশ্ন আছে, যে এই যে এখানে অনেকে কি করে এটাকে চোখ বন্ধ করে বলে দেয় যে এটা হচ্ছে পার্টিসিপল। ইটিং ফ্রুটস, সবাই আমরা এখানে বলি যে ইটিং ফ্রুটস, ফ্রুটস কে মডিফাই করতেছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল। কিন্তু দেখেন তো, হি লাইকস ইটিং ফ্রুটস, এই পুরাটা মিলে অর্থ দিচ্ছে না হি লাইকস, সে কি লাইক করে, কি লাইক করে। আপনি প্রশ্ন করেন কি দিয়ে প্রশ্ন করে, যে উত্তর পাচ্ছেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন সবসময় অবজেক্টের। অবজেক্ট হিসেবে কি অ্যাডজেক্টিভ বসে না নাউন বসে? অফকোর্স নাউন বসে। তাহলে এখানে ইটিংটা কি আপনি কি নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন, এখানে জিরান হিসেবে নিয়ে আসবেন। এরকম যে এই যে এরকম অনেকগুলো প্রশ্ন আসে। কালকে পরীক্ষা মনে হয় জিরান পার্টিসিপল নিয়েও কোনো একটা প্রশ্ন ছিল এরকম। যেমন 49 নম্বর একটা প্রশ্ন ছিল, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, সাবমেরিন ডুব দিল বা ডুবে গেল, টু অ্যাভয়েড, অনেকেই উত্তরটা দিয়ে আসছে সিং। সাবমেরিনটা আপনাদের মোবাইল হাতের কাছে থাকলে প্রশ্নটা একটু বের করে দেখেন, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, অনেকেই দিছে সিং, এস ডাবল ই আই এন জি, যে দেখা এড়ানোর জন্য। সে কি নিজে দেখবে না সাবমেরিনকে অন্য কেউ দেখবে? যেহেতু অন্য কেউ দেখবে, এটা প্যাসিভ স্ট্রাকচারে চলে যাবে, তাহলে এটা উত্তর হবে বিং সিন। যেমন আরেকটা প্রশ্ন আসছিল এরকম, ইন ফেয়ার অফ, ইন ফিয়ার অফ ভয়ে, ইন ফিয়ার অফ অ্যারেস্টিং, বা এরকম একটা এই ছিল, অ্যারেস্টিং, অ্যারেস্টেড, হ্যাভিং অ্যারেস্টেড। তো এখানে উত্তরটা কি দিতে হবে? ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, গ্রেপ্তার হওয়ার ভয়ে, হি এসকেপড এলসার, সে অন্যত্র পালিয়ে গেল। দেখেন একই ধরনের প্রশ্ন কিন্তু দুই তিনটা আসছে, শুধু একটা আসে নাই। এই যে যে প্রশ্নের প্যাটার্নটা, আপনি প্রশ্ন এটা তুলতে পারতেন যে 35টা লিটারেচার থেকে 15টা থাকার কথা ছিল, আর গ্রামার থেকে 20টা থাকার কথা ছিল, এটা একটা প্রশ্ন তুলতে পারতেন, যে এটা থাকে নাই। এখন দেখেন এই ক্ষেত্রেও আমি পিএসসির সাথে একমত প্রকাশ করব। আহ হয়তো অনেকে আমার সাথে দ্বিমত প্রকাশ করবেন, আমি এই ক্ষেত্রেও পিএসসির সাথে একমত প্রকাশ করব। পিএসসি আপনাকে একটা সিলেবাস দিছে যে এটা হচ্ছে আহ, এই সিলেবাসে এরকম প্রশ্ন থাকবে, কোথাও কিন্তু বলা নাই যে এই ফিক্সড এইভাবেই থাকবে। এটা হচ্ছে আমাদের যখন একটা সিলেবাস দেওয়া হয়, একটা স্ট্রাকচার দেওয়া হয়, যে ইংরেজি 35টা কোশ্চেন থাকবে, এই 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 টপিক গুলো কোশ্চেন থাকবে। তো কোথাও কিন্তু ফিক্সড করে বলা নাই যে 10টাই থাকবে, 20টাই থাকবে, একটা দুইটা কম বেশি থাকতে পারবে না, এরকম কোনো কথা কোথাও বলা নাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভবিষ্যতে আপনারা যেহেতু পরীক্ষা নেবেন, 35তম বিসিএস এর পরে এই 46তম প্রিলির প্রশ্নটা একটু, মানে 35-এর পরবর্তীতে এটা একটু অন্যরকম। অনেকদিন পরে 35টা ছিল, এখন এখন আপনার 46তমটা আসলে একটু অন্যরকম। এই অন্যরকমটাও আপনার এই বিসিএস এর যাত্রাপথের অংশ। তো আমি অনেকটুকু কথা বললাম, বা অনেকটুকু বলতে পারেন যে পেঁচাল পারলাম। তো আমি আপনাদেরকে শুধু একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, যে যখন পড়বো তখন ডিপলি পড়বো, সময় দিয়ে পড়বো, আপনার হাতে সময় আছে, সময় দিয়ে পড়বো। আপনি যদি প্রিলির প্রস্তুতি ভালোভাবে নেন, 70, আমি আমি পার্সোনালি বিলিভ করি আপনার 70% রিটেনের প্রস্তুতি হয়ে যাবে, এটা যে কোনো সাবজেক্টই হোক না কেন। প্রিলিটা হচ্ছে, আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন আপনার প্রস্তুতি সম্পন্ন হবে। তো আমি প্রশ্ন নিয়ে আরো অনেক কথা বলা যায় এখানে, এই প্রশ্নটা আমার কাছে, ইংরেজি প্রশ্নটা খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার আপনার কাছে ভালো লাগলে কি হবে, প্রশ্নটা কঠিন হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে। শুনেন, পরীক্ষা যখন দিব, হ্যাঁ এটা আমি পরীক্ষা দিলেও যে আমি যে দুই তিনটা ভুল করতাম না বা দুই চারটা ভুল করবো না, এই পরীক্ষা যদি আমি এখনো দিতাম হয়তো দুই তিনটা প্রশ্ন উত্তর আমিও ভুল করে আসতাম। কিন্তু আপনি যখন পরীক্ষার হলে চিন্তা করছেন, তখন আপনি স্টুডেন্ট হিসেবে চিন্তা করছেন, আমি যখন চিন্তা করছি তখন আমি ব্যাখ্যা সহ চিন্তা করছি। তো পরীক্ষার হলে গেলে ভুল যে কারোরই হতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। অভিজ্ঞতা হবে, প্রশ্ন দেখবেন, প্রশ্ন থেকে চিন্তা করবেন, এবং ঘাটতি বা যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করব, সেই জিনিসটা থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে যাব। পরীক্ষার হলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কনফিউশন ড্রপ করো, কনফিউশন ড্রপ করো, কনফিউশন ড্রপ করো। আমি আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো সরাসরি আর কখনোই বলা হবে না। আপনারা যদি পারেন এই কথাগুলো মনে রাখবেন। নর্মালি একটা কথা দেখেন, বিসিএস পরীক্ষা দিবেন, আপনি প্রিলিতে 200 প্রশ্ন লাগাবেন, স্বাভাবিকভাবে আপনার সময়ের ঘাটতি হবে। আমি অনেকেই দেখতে পেলাম, অনেকেই গ্রুপে লিখছেন, মানে বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন জায়গায় লিখছেন যে আমি ভাবছি ইংরেজি পরে সময় নিয়ে দাগাবো, অঙ্ক পরে সময় নিয়ে দাগাবো। দেখেন এখানে 200 প্রশ্ন, 2 ঘন্টা সময়, ইউ আর গোয়িং টু হ্যাভ অনলি 36 সেকেন্ডস ফর ইচ কোশ্চেন।
সো এটা আগে দিব ওইটা পরে দিব, এরকম করে যখন আপনি প্রশ্ন মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে যাবেন, তখন আপনার অনেকটাই ঘাটতি তৈরি হবে, কোনটা দিয়েছেন কোনটা দেন নাই, একটা কনফিউশনের মধ্যে পড়বেন। এরকম কনফিউশনে এবারও অনেক পরীক্ষার্থী তাদেরকে ফেলছে। এই জিনিসগুলোতে কখনোই ফেলা উচিত না। আমার একটা স্ট্র্যাটেজি থাকবে, একেবারে স্ট্রেট একটা প্ল্যান থাকবে, যে হ্যাঁ আমি এইভাবে পরীক্ষা দিব। আমার প্ল্যান কি ছিল, আমি যখন পরীক্ষা দিলাম আমার প্ল্যান ছিল যে আমি 1 থেকে শুরু করব 200 পর্যন্ত যাব, যা পারি সব আমি দাগিয়ে যাব, যা পারি না দাগাবো না। মানুষ কি করে, প্রশ্নের উত্তর যেটা পারে সেটা মার্ক করে রাখে যে আমি এই উত্তরটা দিয়েছি। আমি পরীক্ষার হলে উল্টা কাজ করলাম, আমি করলাম যে উত্তরটা আমি দিব না সেটা আমি মার্ক করে রাখবো। আপনার কাজে লাগবে বিষয়টা এরকম না, আপনি আপনার মতো কাজে লাগাবেন, আরেকজন আরেকজনের মতো কাজে লাগাবেন। আমি যখন অবজেক্টিভ দাগালাম বা আমি যখন দিলাম প্রিলিতে, মানে স্পষ্ট মনে আছে আমি যেটা পারতেছি না সেটাকে আমি ভরাট করে রাখতেছি, আমি গুল চিহ্ন দিয়ে রাখছি। যেটা আমার আমার কাছে মনে হলো যে এটা আমার সহজে পড়বে, যে এইটাতে দাগ দেওয়া। একটা পৃষ্ঠার সবগুলো প্রশ্নে আমি পারবো না এরকম না, একটা পৃষ্ঠায় 10টা প্রশ্ন থাকলে আমি সর্বোচ্চ হয়তো 5টা পারবো না, তাই আমি 5টা দাগ দিয়ে রাখি, দাগানো জিনিসটা আমার সহজে চোখে পড়বে। আমি কালকেও দেখলাম বেশ কয়েকজন বললো যে আমি এটা রেখে গেছিলাম, পরে ইংরেজি কি দাগাইছে আমি জানি না। কেন রে ভাই, আপনার কেন কেন স্ট্র্যাটেজি নাই? আপনি বললেন যে আমার এই প্রশ্নের উত্তর মিলাইতে গিয়ে আমার সময় চলে গেছে। আপনাকে ফিক্সড করেই দেওয়া আছে আপনার 36 সেকেন্ড টাইম থাকবে, আপনি 36 সেকেন্ড টাইম নেন, এর বেশি আপনি চলে গেলে আপনি এটাকে কুইট করেন। এই সময়টুকুর মধ্যে যদি আপনার উত্তর না আসে, দুইটা ঘাটতি হইতে পারে, এক আপনি উত্তর জানেন না, আরেকটা আপনি উত্তর বের করতে পারছেন না। হয় আপনি জানেন না, না হয় বের করতে পারছেন না, জানেন না বের করতে নাই পারেন, তার মানে আপনার উত্তরটা হচ্ছে না। সো কুইট, আপনি নেক্সট স্টেপে অগ্রসর হন, এরকম অগ্রসর। এই যে যে ভুলগুলো আপনারা আপনাদের গ্রুপগুলোতে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন অনেকেই আলোচনা করছে, তো এই ভুলগুলো থেকে আপনারা দূরে সরে আসবেন, দূরে সরে এসে নিজেদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দেন। দেখবেন কারো একবারই হয়ে যায়, কারো বারবার দেওয়ার পরে হয় না। ঘাটতি একটাই, পরিকল্পনার ঘাটতি, আর কোনো ঘাটতি নেই। আপনি অনার্স পাস করে আসছেন, আপনাকে আমার বোঝানোর কিছু নাই যে পড়তে হবে বা এইভাবে পড়তে হবে। আপনাকে একটু ধরিয়ে দিলেই আপনি বিষয়টা ধরতে পারবেন, এটাই আমি বিশ্বাস করি। একটা ছেলে মেয়ে অনার্স করবে, এটাই তার অনেক বড় একটা যোগ্যতা। সবাই তো অনার্স করতে পারছে না, আপনি করে আসছেন, আপনি করতে পারবেন। আপনার সাথে যে ছেলেটার বিসিএস হচ্ছে আর আপনার হচ্ছে না, দুইজনের মধ্যে আমি শুধু একটাই জিনিস পার্থক্য আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে আপনার পরিকল্পনা বা আপনার কর্মপদ্ধতি আর তার কর্মপদ্ধতির মধ্যে অনেকটাই তফাৎ আছে, যে তফাৎটা দুইজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আমরা যারা দেখেন আর্লি রাইজার যারা, তারা আমি যদি 9টায় ঘুম থেকে উঠি আর যে 6টায় ঘুম থেকে ওঠে, স্বাভাবিকভাবেই যে 6টায় ঘুম থেকে উঠে তার দিন 3 ঘন্টা বেশি, আর যে 9টায় উঠে তার 3 ঘন্টা কম। তাহলে কৌশলী হইতে হবে আমাদের পরীক্ষার জন্য। এই বিষয়গুলো মাথায় রাখবেন। অনেক কথা বললাম, বললে সারাদিনই বলা যাবে, তো আর না বলি। ইংরেজির ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, ধরে রাখেন, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার যে আমরা যেটা বললাম। এখানে একটা ভিডিও ছিল, আজকে আর ভিডিও চালাই না, এটা আমি অনেক কথা বলে ফেলছি। এটা হচ্ছে আমাদের সিলেবাস, একটু দেখে রাখেন। স্বাভাবিক সিলেবাস যেটা থাকার কথা বা যেভাবে অনেক ক্ষেত্রেই থাকে, প্রশ্ন এটাই হবে। ল্যাঙ্গুয়েজ বলতে এখানে গ্রামারকে বোঝানো হচ্ছে, গ্রামার রিলেটেড যা আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে যা পড়ে। তো এই ল্যাঙ্গুয়েজে কি কি পড়ে একটু যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো পড়ে। এই যে এখানে যা আছে সবকিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত। পার্টস অফ স্পিচ যাবেন, নাউনের আলোচনা আসবে, ভার্ব আসবে, একটু স্যার এক নজর দেখে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন বা এনিথিং। কেউ একজন কল স্যার করেছেন, ভিডিওটা বলেন। দেখতেছি। ওই ভিডিও থ্রি ইডিয়টস মুভির ভিডিও, ওই আমি এইগুলো আপনাদেরকে বললাম এখন। এই যে দেখেন, সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা হচ্ছে, এগুলো আপনাকে পড়তে হবে। তারপর দেখেন এই যে কারেকশনের জায়গাটা, ওই যে আপনার শূন্যস্থান দিয়ে কারেক্ট ওয়ার্ডটা ব্যবহার করতে বলছে সেটা। এই যে দেখেন, ডিটারমিনার থেকে প্রশ্ন আসছে এবং ভার্ব থেকে প্রশ্ন আসছে। বিং ইনজুর্ড যেটা বললাম, ভার্ব থেকে প্রশ্ন আসছে। আর বোথ দা বললাম যেটা, সেটা কোথেকে আসছে? ডিটারমিনার থেকে আসছে। তো এই যে দেখেন কারেকশনের জায়গা থেকে এই প্রশ্ন হয়। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট থেকে প্রশ্ন হয়। এই যে সেন্টেন্স থেকে দেখেন, গত পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন যে হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের কমপ্লেক্স ফর্ম কোনটা, তার মানে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে। তারপরে কি প্রশ্ন আসছে? আরেকটা প্রশ্ন আসছিল সিম্পল সেন্টেন্স কোনটা, এরকম একটা প্রশ্ন ছিল। আহ কোথায় মনে নাই, এটা এরকম একটা প্রশ্ন ছিল। তারপরে দেখেন ডিগ্রি থেকে একটা প্রশ্ন আসছে, হু ইলস ইজ দ্য ব্যাটার ইন দিস টিম, প্লেয়ার ইন দিস টিম, এরকম। তার মানে এইখান থেকে দেখেন 3-4টা প্রশ্ন আসছে, প্রত্যেকটা জায়গা থেকে ওয়ার্ড মিনিং আসছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের আমরা যারা বলতেছি যে প্রশ্ন মানে নাই, অথচ দেখেন ল্যাঙ্গুয়েজে কত সুন্দরভাবে সবগুলো পয়েন্ট মেনে গেছে। টেন্স এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, সেন্টেন্সের জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের জায়গা থেকে প্রশ্ন আসছে, ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, ক্লজ থেকে প্রশ্ন আসছে।
এগুলো আমরা দেখছি না। আমরা শুধু দেখছি যে কোন জায়গাটা মানা হয়নি, আমাদের সিস্টেমটাই আমরা, চিন্তার ধারাটাই আমরা ভুল করে রাখছি যে এইটা, এবং এইখানে করতে গিয়ে অনেকেই সময় নষ্ট করছেন, অনেকেই 4 লাখ, 2.5 লাখ, খালিদ 2 লাখ ভাই, জন একটা হয়তো জিনিস, পরীক্ষা দিয়েছে। একটা কোশ্চেন আমি এখনো অবাক হচ্ছি, মিলাইতে পারি না। সেটা হচ্ছে প্রিপোজিশনের একটা ইয়ে ছিল না, ইন হুইচ সেন্টেন্স কোন একটা ওয়ার্ড যেন ইউজড এজ প্রিপোজিশন। ওই লাইকেরটা কি? লাইক, হ্যাঁ লাইক, আচ্ছা, ওই লাইকের প্রশ্নটা সেন্টেন্স। দাঁড়ান, আমার মোটামুটি মনে আছে, একটু প্রশ্নটা আমি বের করি একটু। প্রশ্নটা ছিল, হ্যাঁ, 37 নম্বর সেট, এ সেটের 37 নম্বর কোশ্চেন। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, এই প্রশ্নটাই কি? হ্যাঁ, এটাই। হ্যাঁ, এখানে কি মিলে নাই বলেন দেখি। আমার আমার অপশন গুলো মনে নাই, একটু কাইন্ডলি যদি অপশন আচ্ছা, গুলো একটু এখানে বলতেন। এ নাম্বারে আছে হি লাইকস টু ইট ফিশ। এটা ভার্ব। হ্যাঁ, এখানে লাইক ভার্ব। তারপরে আছে হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাজ, তার বাবার মতো, তার এখানে বাবার মতো মতো অর্থে হাসে। ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, মতো আচ্ছা, অর্থে সি নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, এটাই বলবো নাকি? না, সি নাম্বারটা একটু পরেরটা বলেন, সি পরে নাম্বারটা অপশন গুলো হচ্ছে, বলেন। সি নাম্বারটাই উত্তর। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, সে বিড়ালের মতো এখানেও তো গাছে লাইক উঠলো। মতো অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার তাহলে প্রশ্নটা, আমার মনে প্রশ্ন হয় হচ্ছে, কিছু। যদি সি আনসার হয় তাহলে বি কেন আনসার হবে না? আচ্ছা, একটু খেয়াল করেন, বিয়েতে খেয়াল করেন হি লাভস। আচ্ছা, আমি আপনাকে একটু লিখে দেখাই, সবাই খেয়াল করেন, প্রশ্নগুলো আপনাদেরই করার কথা, হ্যাঁ? একটু খেয়াল করেন সবাই। হি লাভস, LUVES, হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। নওশাদ ভাইয়ের প্রশ্ন হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে, আরেকটা প্রশ্ন আছে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। ও সরি, একটা তো অ্যাডভার্ব, উপরের লাইকটা তো অ্যাডভার্ব। না, লাভ উপরেরটা কি অ্যাড মডিফাই ভার্বও করতে? করবো না, দেখেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি। খেয়াল করেন, এটাকে এটাকে জাস্ট কানেক্টরস ধরবো আমরা, কনজাংশন। একটু খেয়াল করেন সবাই, আচ্ছা, একটু একটু খেয়াল করেন, এই জিনিসটা সহজ, হঠাৎ করে আর কি পরীক্ষার হলে বা অন্য সময় দেখলেই হয়ে যায়। হি লাভস কি সাবজেক্ট ভার্ব না? তাহলে এটা একটা ক্লজ। খেয়াল করেন, এটা একটা ক্লজ। হিজ ফাদার সাবজেক্ট, তাহলে ডাজ কি ভার্ব, তাহলে এটা আরেকটা ক্লজ। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, দুইটা ক্লজ হ্যাঁ, কে কানেক্ট করেছে যেহেতু দুইটা লাইক ক্লজকে ওয়ার্ডটা, কানেক্ট করছে, তাহলে তাহলে এটা লাইক এখানে কনজাংশন, এখানে এটা কনজাংশন বলবো। অ্যাডভার্ব না। না, অ্যাডভার্ব বলবো না। এখন এইখানে দেখেন, এটার সাথে এটার বৈচিত্র্যটা কোথায় এলো, সবাই ভালো করে খেয়াল রাখেন। হাজার হাজার স্টুডেন্টদের যদি আমরা প্রিপোজিশনের সংজ্ঞা জিজ্ঞাসা করি, প্রিপোজিশনের সংজ্ঞাটা আমরা ঠিক মতো দিতে পারি না। এইখানে দেখেন, এই লাইকটা এখানে কি করছে, এই শব্দটা, এই এ ক্যাট শব্দটাকে এই হি এর একটা কর্মপদ্ধতির সাথে বা ট্রি এর সাথে যুক্ত করে দিচ্ছে। এই লাইকটা একটা নাউন অথবা এ সহ যদি ধরি, তাহলে নাউন ফ্রেজকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করে অর্থের পূর্ণতা প্রদান করছে। আপনি যদি এখানে ফুল স্টপ দিতেন কোনো সমস্যা ছিল না। খেয়াল করেন, হি ক্লাইম্ব দ্য ট্রি, কোনো সমস্যা আছে? সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। এই লাইক এসে কি করলো, লাইক এসে এই নাউনটাকে বাক্যের সাথে যুক্ত করে এই বাক্যের অর্থটা আরো আরো ব্যাপক অর্থ প্রকাশ করলো, এবং এই এ ক্যাটের অর্থটাকে প্রকাশ করতে সহায়তা করলো। এই কাজটা যারা করে তারাই প্রিপোজিশন। যেমন আরেকটা প্রশ্ন আসছিল, খুব মজার প্রশ্ন আসছিল, এই জন্য আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর প্রশ্ন ছিল ইংরেজি প্রশ্নটা। এখানে দেখেন একটা লাইন ছিল এরকম, হি ডাইড ফলোইং দা, স্টুডেন্টরা কি আছে বা আমাদের মানে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, তারা কি আছেন? জি স্যার, আছি আমরা। জি স্যার। আচ্ছা, আমি কথা কি মন দিয়ে শুনছেন? জি সবাই স্যার। সবাই জি কথা কি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি এর মধ্যে বা শোনার মধ্যে মনে হয় একটু একটু দুর্বল দুর্বল ভাব, জি হয় আমি স্যার, বোঝাতে পারছি শুনতেছি। না, কিংবা আপনারা মনোযোগ জি স্যার। দিচ্ছেন না। আচ্ছা, দেখেন, একটু একটু মন দিয়ে শুনেন, অনেক প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। এই যে এই প্রশ্নটাও কিন্তু প্রিপোজিশন থেকে আসছে, যে এই যে এই প্রশ্নটা, এখানে ফলোইং শব্দটা, এখানে প্রশ্ন কি ছিল, এই প্রশ্নটা ছিল 38 নাম্বার। দেখেন, পর পর করে প্রশ্ন করছে। 38 নাম্বার, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, আন্ডারলাইন করা ছিল এই যে এই ফলোইং শব্দটা, যে এই শব্দটা, এই শব্দটা কোন ই,
কোন পার্টস অফ স্পিচ। এখন দেখেন হুট করে দেখলে ফলো থেকে ফলোইং আসছে, আমাদের অনেকের কাছে অ্যাডজেক্টিভ মনে হবে, অনেকেই এই উত্তরটা অ্যাডজেক্টিভ হিসেবে দিয়েও এসে থাকতে পারে। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন এখানে কিভাবে এখানে ফলোইংটা প্রিপোজিশন হয়ে গেল, উত্তরটা কিন্তু প্রিপোজিশন হবে। আমি ওই আপনাদের ওই গ্রুপটাতেও অ্যান্সার শিট দিয়েছি, আপনারা মিলিয়ে দেখবেন। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্টস, ঠিক আছে। এখানে এটার যদি সেন্টেন্সটা বাংলা করি, বাংলা দিয়ে যদি আমরা বোঝাই, অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে সে ঘটনাটার পরে মারা গেল, সে মারা গেল ঘটনাটার পরে। তার মানে এখানে আমার এই ফলোইংটাকে ক্যান বি রিপ্লেসড উইথ আফটার। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্টস। এখন দেখেন অর্থটা কিন্তু ঠিক হয়ে গেছে। তার মানে ফলোইং এখানে কিসের কাজ করছে? ফলোইং এখানে আফটারের কাজ করছে। তাহলে এইখানে আফটারটা কি, ফলোইংটা কি হয়ে গেছে? প্রিপোজিশন হয়ে গেছে। পরীক্ষায় কত টেকনিকে যে প্রশ্ন থাকে, যেমন আমি একটা পরীক্ষার সময়, কোন পরীক্ষায় মনে নাই, যে বলছিল এরকম যে নিচের কোন শব্দটি আলাদা। দেখেন এরকম ছিল, একটা শব্দ ছিল লেগ, একটা ছিল হেড, একটা ছিল স্টমাক, আর একটা ছিল আর্মস। প্রশ্নটা ছিল এরকম যে নিচের কোনটি আলাদা। দেখেন আমি আপনাদেরকে আজকে প্রথম দিন কোনো প্রশ্ন করলাম না, এখানে আলাদা হচ্ছে আমাদের, আমরা চিন্তাটা আপনাকে করতে হবে এটা কোন গ্রামার থেকে, এটা আপনার বুদ্ধির জিনিস। দেখেন এইখানে এই আর্মস শব্দটা সরাসরি আরেকটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আর্মস মানে কি? অস্ত্র। হ্যাঁ, আর্মস মানে অস্ত্র অস্ত্র কোনো শস্ত্র। তাহলে দেখেন সবগুলো, আবার আর্মসের আরেকটা অর্থ হচ্ছে বাহু। তাহলে দেখেন এই চারটা শব্দের মধ্যে, তার মানে লেখক বা প্রশ্নকর্তা আপনার কাছে কি জানতে চাচ্ছেন? প্রশ্নকর্তা আপনি জানতে চাচ্ছেন যে এখানে কোন শব্দটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আপনি নানান যুক্তি দিয়ে এই শব্দগুলোকেও ভিন্ন অর্থে প্রকাশ করতে হয়তো পারবেন, নানান নানান যুক্তি দিয়ে। তো আপনি এত যুক্তিতে যাবেন কেন? আমার তো এত যুক্তি বা এত কাল্পনিক চিন্তা দরকার নেই। স্বাভাবিক সেন্সে যে উত্তরটা আসতেছে এখানে দেখেন সেই উত্তরটা হবে। আর্মস অর্থে হচ্ছে আমরা জানি বাহু, কিন্তু আর্মস মানে আসলে কি বোঝায়? অস্ত্র বোঝায়। হেড বললে আপনি মাথায় বুঝবেন, যত রূপ করতে যান। লেগ বললে পায়ে বুঝবেন, স্টমাক বললে আপনি স্টমাককে বুঝবেন। তো আর্মস বললে হুট করে অনেকে বলতে পারে আর্মস, আর্মসের বিজনেস করে। দেখেন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে একটা ব্যতিক্রম তৈরি হচ্ছে এখানে। তাহলে আপনাকে এটা উত্তর দিতে হবে। আপনি যদি এখন ভিন্ন ভিন্ন যুক্তি দিয়ে এই তিনটাকে উত্তর করতে চান, এটা তো মানে কিছু বলার থাকে না। তো প্রশ্নগুলো, এবার যে প্রশ্নটা আসছিল, প্রশ্নটাকে আমি বলবো খুব টেকনিক্যাল প্রশ্ন ছিল। যারা গ্রামারটাকে ডিটেলস ওয়েতে দেখছেন বা ভালোভাবে দেখছেন, তারা মোটামুটি ভালো করেছে। এবং এই জায়গাটা অনেকটা পার্থক্য তৈরি করে দিবে। 35টা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকে ইংরেজি ঠিক মতো অ্যান্সার করে নাই, কুইট করে গেছে। অনেকের মন খারাপ হয়ে গেছে যে লিটারেচারে এত মুখস্থ করে আসলাম, এখান থেকে 15টা থাকার কথা ছিল, এখানে তো প্রশ্ন কয়টা, 10টা না 11টা ছিল। তো এরকম অনেক মনে হবে। এবং আপনি দেখেন এই জায়গাটা অন্যরকম মনে হচ্ছে, কিন্তু লিটারেচারের প্রশ্ন যারা পড়াশোনা একটু করে পরীক্ষা দিচ্ছেন, 10টা প্রশ্নই যে আসছে বা 9টা প্রশ্ন যে আসছে, একেবারে ইজি ইজি প্রশ্ন আসছে। হ্যাঁ, একটু যারা পড়ছে সবাই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। শুধু একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে ভিন্ন মনে হতে পারে, সে প্রশ্নটা ছিল 70 নম্বর প্রশ্নটা, যে হুইচ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হয়তো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই বইটার নাম হয়তো অনেকে শুনে নাই, অরুন্ধতী রায়ের লেখা। কিন্তু বাকি তিনটা বইয়ের নাম, লিটারেচার আপনি পড়ছেন, প্রশ্ন মুখস্থ করছেন, প্রশ্নগুলো দেখবেন, এই বাকি তিনটা বইয়ের নাম একেবারে লিস্টের প্রথমেই আছে। এই যে আমাদের যে এই অ্যানালিটিক্যাল বিসিএস বা কদম আলী পাঠশালার যে শীট আছে, ওই শীটেও বাকি তিনটা বইয়ের নাম আছে। হ্যাঁ, সবগুলো শীটে আছে। শীট থেকে খুঁজে খুঁজেও যদি আমি আপনাকে দেখাই, আপনি দেখবেন যে অনেকগুলো প্রশ্ন এখান থেকে সরাসরি কমন পড়ছে। তো বিষয় হচ্ছে, আমি ইংরেজি নিয়ে অনেক কথা বললাম, আমি ফিনিশিং টানবো। আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শই দিব, যে সবসময় লজিক দিয়ে পড়ার চেষ্টা করব। লজিক যদি ঠিক না থাকে, রেফারেন্স খোঁজার চেষ্টা করব। আমি যা বলছি, যে আমি খালি বললাম যে এটাই একেবারে আপনাকে মেনে নিতে হবে বিষয় না, আপনি সোর্স খুঁজুন। প্রচুর বই আছে, আপনি যদি সম্ভব হয় আপনি ইন্টারমিডিয়েটের বইটা ফলো করেন। ইংরেজির রেমন মোরসির একটা বই আছে, রেন মার্টিনের একটা ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার বই আছে। এই বই দুইটা আপনারা অনুসরণ করেন, আপনারা দেখবেন যে অনেক গ্রামার চলে আসবে। পিসি দাসের অ্যাডভান্স ইংলিশ গ্রামার বা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার চেষ্টা করেন, যাদের হাতে সময় আছে।
টুকটাক নিয়ে পড়তে থাকেন, এমন ভাবে পড়েন যে আমাদের চেয়েও, আমাদের তো মনে করেন একটা স্টেজ শেষ হয়ে গেছে, এখন ভাই বয়স হয়ে এত যাচ্ছে লাগে এরকম। না, বুঝছেন, এত বই পড়া লাগে না। কারণ আমি দেখলাম যে বিসিএস লেভেলে যে 20টা গ্রামারের কোশ্চেন আসে, এর মধ্যে মোটামুটি 17-18টা আমাদের যে কোনো বিসিএস এর গাইড হোক, MP3 হোক, অ্যাডভান্স হোক, আপনার ওই যে কম্পিটিটিভ এক্সাম থেকে আনসার করা যায় কিন্তু। ভাই আপনার কোনো গার্ডওয়ার লাগবে না, আপনি যে শীটটা বানাইছেন 122 পৃষ্ঠার যে শীটটা আপনি গতবার আমরা যেটা পড়াইলাম, এই 20টা গ্রামার যে বই থেকে 20টা বা 22টা আসছে, আমি আপনাকে লাইন ধরে ধরে আমি এখান থেকে মিলাই দিতে পারবো যে এই রুলস এর মধ্যে এটা আছে। আপনি শীট নিয়ে আমি যদি কখনো সুযোগ হয় আমি আপনার এখানে মিলাই দিতে পারবো, আমি আপনাকে বললাম যে এই শীটের প্রশ্নই আছে, যে এটাই। এখন আপনি যদি আমি আপনি যদি আশা করি যে আমার হুবহু লাইভ প্রমাণ করবে, এটা তো কখনোই করবে না। ঠিক আছে, এটা কখনোই হবে না। না, আমি একেবারে। গতকালকে ম্যাথ ক্লাস নিয়েছিলাম হ্যাঁ, গত সপ্তাহে। তখন কিন্তু আমি ছাত্রদের একটা কথা বলেছিলাম, ছাত্ররা মনে করতে পারেন কিনা একটু খেয়াল করে দেখেন। বলেছিলাম আমার ক্লাস থেকে একটা ম্যাথও কমন পড়বে না, বাট একটা ম্যাথও আমার ক্লাসের রুলস এর বাইরে আসবে না। না মানে এই 15টায় আপনি পারা উচিত, হ্যাঁ, এমন ভাবে আমি ম্যাথ পড়াবো। ঠিক এটা সেম স্বাভাবিক না। কথাটা কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। না, হ্যাঁ, প্রত্যেকটা না ভাই। এই ভাই আমি আমি 20 বার বলি করি, প্রত্যেকটার এটা ক্ষেত্রে অনলি। প্রযোজ্য, এই জন্য শুনেন আমি বলি। এখন আপনি বলবেন যে ভূগোলের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, নীতি নৈতিকতার ক্ষেত্রে আপনি বলবেন প্রযোজ্য না, সেটারও তো একটা না একটা টেকনিক আছে বের করার বা উত্তর খুঁজে বের করার। এখন যদি প্রশ্নটা হয় যে আহ, নৌশাদ ভাই কোথায় চাকরি করে, যদি প্রশ্নটা এই টাইপের হয়, এটার ভিন্ন কোনো উত্তর নাই, এটা জানলে উত্তর আছে, না জানলে উত্তর নাই। প্রত্যেকটা বলতে আমি বলতেছি সেই প্রত্যেকটা যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা সম্ভব, যেগুলো আপনার লজিক দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, সেই প্রশ্ন সবগুলোই আপনার নিয়মের মধ্যে কমন পড়বেই। এখন আমি এটা এটাই বলেছি ওদেরকে, কালকে আমি দেখিয়েছি সাবজেক্ট সংখ্যা ভাগ করে করে, যে মোট 200 নম্বরের মধ্যে 105 নাম্বার হচ্ছে তথ্যভিত্তিক, এটা লজিক দিয়ে আনসার করা যায় না, হ্যাঁ, কমন না পড়লে আপনি পারবেন না। না, আর 95 এখন নাম্বার হচ্ছে আপনার লজিক দিয়ে আনসার করা যায়। আর এই এই জায়গায় 95, কিন্তু পার্থক্য হয়, এই জায়গাতেই পার্থক্য হয়। হ্যাঁ এইখানেই ডিফারেন্সটা হয়ে যায়। এই হ্যাঁ, 95 কিন্তু 95টাই আনসার করা সম্ভব, আবার না সম্ভব, বুঝলে 5টা সম্ভব না। না বুঝলে বাট 5টা ওই যে সম্ভব না। বাকি যে 105 নাম্বার, এখানে যদি অ্যাবনর্মাল কোশ্চেন 40টা চলে আসে, সেই কিছু করার 105-এ নেই, 40টা কিন্তু কেউ আনসার নাই, করতে পারবে না, কিছুই করার নাই। এখন আসলো আপনার উগান্ডার রাজধানীর নাম বলো, যে জানে না সে তো উত্তর দিতে পারবে না। কেউ মুদ্রার পারবে না নাম বলো। এতে। হ্যাঁ, এটাই। এটাই আমি বলছিলাম যে যে যেগুলো লজিক আছে, প্রত্যেকটার লজিক রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে আপনি করবেন। এই যে আমি একটু আগে এদেরকে তো আপনাদেরকে এটাই বললাম যে এই সেন্টেন্স গুলো, এই যে এটা এই সাজেশন এই সিলেবাস তো এটা গতবারই বানানো। তো এই যে এইখানের যে জায়গাটা, এখানে দেখেন এই জায়গা থেকে প্রশ্ন আসছে তিনটা, একটা আসছে সিম্পল সেন্টেন্স, একটা আসছে কম্পাউন্ড সেন্টেন্স, আরেকটা আসছে ডিগ্রি নিয়ে। ও, চারটা প্রশ্ন আসছে, সরি। একটা সিম্পল সেন্টেন্স আসছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স আসছে, একটা ভয়েস চেঞ্জ আসছে, আর একটা ডিগ্রি চেঞ্জ আসছে। প্রশ্ন খুলে দেখেন, এখান থেকে চারটা প্রশ্ন আসছে। তার মানে আপনি যদি এখানে বেসিক থাকে আপনি এখান থেকে উত্তর দিতে পারবেন। প্রিপোজিশন নিয়ে প্রশ্ন আসছে দুইটা, ভার্ব নিয়ে প্রশ্ন আসছে দুইটা, ডিটারমিনার নিয়ে প্রশ্ন আসছে একটা। শুধু এই পেজটা থেকেই প্রশ্ন আসছে 7টা। তাহলে আহ, যারা বলি আমরা যে আমরা আহ, আমি গ্রামার পারি না, এই পারি না, ওই পারি না, আসলে পারি না, না, চেষ্টা করলে সবই পারা যায়। তো বিষয়টা হচ্ছে আপনারা চেষ্টা করবেন, ভালোভাবে চেষ্টা করবেন। যদি চেষ্টা করেন তাহলে আশা করা যায় ভালো হবে আর কি। অনেক অনেক কথা বলছি, আহ, অনেকটুকু মানে পরামর্শ টাইপের কথাই বলছি। আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলবো, ইংরেজি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটার পড়াশোনার কোনো শেষ নাই। এটা আমি সব সাবজেক্টের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা আপনি কখনো করবেন শেষ নাই, কিন্তু ইংরেজিটা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বা বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে, এইভাবে বলতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে ইংরেজি ছাড়া আপনি আহ, আহ, ভালো একটা জায়গায় আপনার নিজের পজিশন তৈরি করাটা অনেক কঠিন হবে। ঠিক আছে, অনেক কঠিন হবে। আমরা পার্সোনালি আমরা এখনো জাপানের মতো বা উত্তর কোরিয়ার মতো হতে পারি নাই যে নিজেদের মাতৃভাষায় আমরা এতটা উপরে চলে যাব। তারপরেও হয়তো যাওয়া সম্ভব, সেই ক্ষেত্রে অনন্য সাধারণ যদি কিছু করতে পারেন। তো যেহেতু আমরা একটা টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছি, আপনারা একটা সিলেবাস তৈরি করেন, নিজের মতো করে পথ তৈরি করেন। অ্যানালাইটিক্যাল বিসিএস এর যে শীট গুলো প্রোভাইড করবে, শীট গুলো সংগ্রহে রাখেন, ক্লাস টিচাররা ক্লাস নেবে। আমি অনেকেই বলি বা এটা বলি, আপনি অনেক কোচিং সেন্টার আছে যেগুলো দেখবেন
যে পার্ট টাইমাররা ক্লাস নিচ্ছে। হ্যাঁ, এটা নওশাদ ভাইয়ের একটা ক্রেডিট বলতে পারেন, যে উনি সবগুলো বিসিএস এর পথটা যারা পার হয়ে আসছেন তাদেরকে এক জায়গায় করছে, এক জায়গায় উনি মানে একত্রিত করেছেন, একত্রিত করে আপনাদের ক্লাসের জায়গাগুলো আহ মানে এক্সপার্ট দিয়েই দিচ্ছেন উনি। তো এই জন্যে আপনারা যদি একটু শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, আহ মনে হয় ভালো কিছু করা সম্ভব। আপনি যদি বিসিএস এর প্রস্তুতিটা পূর্ণাঙ্গ ভাবে নেন, আপনার সমস্ত চাকরির প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। ব্যাংকের ক্ষেত্রে একটু সমস্যা হবে হয়তো, আর একটু ডিটেলস পড়া লাগবে অঙ্ক টঙ্কর ক্ষেত্রে। আর বাকি সমস্ত জায়গাগুলো ঠিক মতো হয়ে যাবে। এই হলো মোটামুটি কথাবার্তা। তো বিদায় নিচ্ছি আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। খালিদ ভাই যেহেতু আমার একটু প্রশংসা করলেন, তাহলে আমার একটু প্রশংসা না করলেই না। না 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 না, আমি আমি একটু প্রশংসা করি নাই খালিদ ভাইয়ের এটা। প্রশংসা করি। না, আমি বলি এটা নওশাদ ভাই, এটা এটা রিয়েল। আমি দেখবেন যে আহ, আমাদের পড়াশোনাটা, এটা আমাদের গার্জিয়ানদের দোষী বলবো আমরা। যে আমরা যে মানে টিচারদের কাছে যাবে, সংশ্লিষ্ট টিচারের কাছ থেকে শিখবে, এই জায়গাটা আমরা নাই। আমরা একটা ফ্যাসিনেশনের জগতে বসবাস করছি। যে আমি তো কলেজে আছি সরাসরি, এরকম শুনি অমুক টিচার পড়াইতে পারে না। আহ, ভাই, পড়াইতে পারে না না আমি বুঝি না, এই প্রশ্নটাই আমার। যে আমি বুঝি না না স্যার পড়াইতে পারে না। বিষয়টা এরকম হইতে পারে, আমি খালি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক বক করলাম, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে যে আমি বুঝতে চাচ্ছি কিনা, এটা কি আমরা আমাদের জেনারেশনের পরের জেনারেশন যারা আসছে এই গুরুত্বটাই ভুলে গেছে। তো আপনার এখানে ওরা যেটা পাচ্ছে, এটা খুব কম জায়গাতেই আছে, সব জায়গাতে নাই, অল্প কয়েকটা জায়গায় আছে। যে যেখানে ক্লাসগুলো লিস্ট ভালো খারাপ ওইটা ওরা মূল্যায়ন করুক, লিস্ট তারা নিচ্ছে যারা এই বিসিএস এর পুরো পথটা হেঁটে এসে, যাদেরকে আল্লাহ তাআলার রহমতে পরিশ্রমের ফলে আল্লাহর রহমত ছিল, এই লোকগুলো সফল হয়েছে। তো অর্থাৎ একটা সফলতার জায়গার শীর্ষ পর্যায়ে থেকে এই লোকগুলো আপনাদের সাথে কথা বলছে। এটাই বললাম যে এই ধরনের লোকগুলোকে এক করা, এই যে যেমন ধরেন আমি আজকে করলাম, আমার আধা ঘন্টা লেট হলো, বা আমি ঢুকলাম অনেক পরেই। হ্যাঁ, আপনি আপনি যেভাবে এটাকে ম্যানেজ করে নিলেন, সবাই থাকলো। হয়তো দেখা যেত অন্য কোথাও হইলে স্যার ভাব নিচে আসবে না, তাহলে একটা কথা দুই কথা হয়তো আমি দ্বিতীয় দিন আসতাম না। কিন্তু আপনি আজকে যেভাবে দিলেন, যে একটা প্রক্সি দিলেন, আমি আসলাম, আপনি আমাকে একটা সাপোর্ট দিলেন যে ভাই প্রবলেম হইতেই পারে, আসলেই প্রবলেম হইতে পারে, আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছি। এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে পজিটিভ। তো এই পজিটিভ বিষয়গুলো আমাদের যে আমাদের স্বপ্নযাত্রার যে সাথীগুলো আছেন আপনারা, আপনারা যদি পজিটিভ দিকগুলো থেকে শিখেন, তো এটা আপনাদের এখানে খুব সুবিধা। এখানে এই যে ভাই, নৌশাদ ভাই পজিটিভ আলাপ করলে আপনি অবাক হবেন। গত সেমিস্টারে আমরা ক্লাস নিয়েছি 160টা ফার্স্ট কোর্সে। হ্যাঁ 130টা ক্লাস যেখানে হওয়ার কথা, হ্যাঁ, সেখানে 160টা ক্লাস নিয়েছি। চিন্তা করেছেন? না ভাই, আপনি ডেডিকেশন থাকলে তো নিতেই হবে, এটা নিতেই হবে আপনাকে। আপনি আপনি তো এটা বললেন, আমি এই যে আমাদের শেরপুরে এইচএসসি একটা প্রস্তুতি কোচিং আমি ক্লাস নিই। আহ, তো আমাদেরকে ক্লাসটা সব হিসাব করা, তো আমরা পেমেন্ট যেভাবে পাই প্রতি সপ্তাহে, শুধু আমি এখনো পর্যন্ত প্রতি মাসে প্রায় 10 থেকে 12টা বেশি ক্লাস নিচ্ছি। এখানে আমাদের কলেজের স্যাররাই সবাই ক্লাস নেয়। তো বিষয় হচ্ছে, আপনি যদি ওদেরকে ভালো করাইতে চান, ওদের সাথে আপনাকে পরিশ্রম দিতে হবে। এখন আমি আপনি পরিশ্রম করলাম, এই পরিশ্রমটা ওরা যদি তুলে ধরে, যেমন আপনি 30টা ক্লাস বেশি বেশি দিলেন, কয়জন 30টা ক্লাস বেশি দিবে? এই জিনিসটা আপনি আমি তো বলেছেন। আপনাদেরকে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এটা একটু প্লাস পয়েন্ট হিসেবে নেন। চাচ্ছেন পাবেন, ঘাটতি আমাদের থাকতে পারে, তবে আন্তরিকতার ঘাটতি কখনোই থাকবে না ইনশাল্লাহ। হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো আমরা চাই আপনারা সফল হন। আমরা আমাদের অভিজ্ঞতা জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে মজার বিষয় হলো যে নৌশাদ ভাই আছে, উনি সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে নেবেন। আপনারা সবসময় সুবিধা যেভাবে চান, সুযোগ যেভাবে চান আপনারা পাবেন। শুধু শেষ একটা পরামর্শ দিব, যে যেটাই করেন একটা ফিক্সড জায়গা ধরেন, একটা শীট নেন, আমাদের যে কোচিং এর শীটটা আছে সেটাকেই নেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, সাথে আমাদের লেকচার গুলো ফলো করেন, সফলতা ইনশাল্লাহ আসবে আপনার। না, এরপরে একটু বাড়তি প্র্যাকটিস করতে পারে তারা ইংলিশ আর ম্যাথের জন্য, বলে দিয়েছি সেটা তো আমি। করবে, ওইটা বই টই আছে হ্যাঁ, ইংলিশ অনেক ফর রুলস। কম্পিটিটিভ এক্সাম করতে পারে, তবে আমার রুলস এর সাথে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অনেকটা বেশি মিলে যায়। হ্যাঁ হ্যাঁ আপনারা যদি মাস্টার বইটা নিতে পারেন,
তাহলেও বই হতে পারে, হ্যাঁ তবে নিতে পারে, মাস্টার মাস্টারে বইটা আবার ভালো। বেশি কঠিন, মাস কিন্তু অনেক বেশি এক্সাম্পল, টাইম ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। হুম, একটু প্ল্যান করে আপনারা নিজের মতো সাজান, যারা একটু আপনি হ্যাঁ এটাই স্ট্র্যাটেজি নিজের তৈরি করেন, আমরা গাইডলাইন দিব। নওশাদ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত, গাইডলাইন দিব আমরা, কিন্তু স্ট্র্যাটেজি আপনার হবে। তো ভাই ঠিক আছে, আজকে থাক, অনেক দীর্ঘ হ্যাঁ সময় ক্লাস নিয়েছেন, সুন্দর হ্যাঁ ক্লাস নিয়েছেন, ঠিক অনেক আছে। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো স্টুডেন্ট ভাই বোন যারা আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। এনামুল আছো? আমাদের এই ব্যাচে কিন্তু স্টুডেন্ট কম, খালিদ ভাই আছেন না, লিভ নিয়েছেন? স্যার বোধহয় লিভ নিয়েছে। এনামুল তাহলে শেষ করে দাও, স্যার লিভ নিয়েছেন। ওকে, ঠিক আছে। স্টুডেন্টদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ শুরুর দিকে সময় কালকে দেওয়া। ক্লাস কার? কালকে ক্লাস হচ্ছে আমাদের রোহন স্যারের, তারপরের দিন লালন স্যার, তারপরের দিন আপনার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্টুডেন্টদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস এন্ড করি।